তো আমরা আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূসক আদায় পদ্ধতি, মানে গভর্নমেন্ট কিভাবে এই মূসকটা আদায় করে এইটা নিয়ে শিখবো আজকে। আমরা প্রথম আইন পড়ি, কাস্টমস আইনের অধীনে যে পদ্ধতি ও সময়ে আমদানি শুল্ক আদায় করা হয় সেই একই পদ্ধতি ও সময়ে আমদানির উপর আমদানি শুল্ক প্রযোজ্য না হইলেও করযোগ্য আমদানির উপর মূসক আদায় করিতে হইবে। মানে কাস্টমসের আইনে যেভাবে শুল্কগুলো আদায় করে ঠিক একইভাবে ভ্যাট এআইটি আদায় হবে। সম্পূর্ণ শুল্ক থাকলে তাও একইভাবে আদায় করে। যেমন কাস্টমস ডিউটি যেভাবে প্রযোজ্য, রেগুলেটরি ডিউটি যেভাবে প্রযোজ্য, ওইটা থাকুক আর না থাকুক, অনেক ক্ষেত্রে এই কাস্টমস ডিউটি নাই, অনেক ক্ষেত্রে রেগুলেটরি ডিউটি নাই, কিন্তু ভ্যাট আছে। তো ওই একইভাবে ভ্যাটটা আদায় করবে। এই লাইনটাতে তা বুঝাইছে কাস্টমস আইনের অধীনে যেভাবে আদায় হয় ভ্যাট একইভাবে আদায় করবে। একটা উদাহরণ দিয়ে দিছি, যেমন রফিক সাহেব চীন থেকে কিছু মেডিকেল পণ্য যেমন ডায়ালাইসিস মেশিন আমদানি করে। এই ডায়ালাইসিস পণ্যের উপর কোনো আমদানি শুল্ক নেই, তবে ভ্যাট আছে। তাইলে আমদানি শুল্ক না থাকা সত্ত্বেও কিন্তু ভ্যাট আদায় করবে। তো ডিউটি ক্যালকুলেশনটা কিভাবে হবে, যে অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি নাই, কাস্টমস ডিউটি নাই, আসবে না। রেগুলেটরি ডিউটি নাই, আসবে না। এসডি নাই, আসবে না। তো ভ্যাট আছে, তখন এই ভ্যাট প্রযোজ্য হবে। সেই সাথে এটি আছে এবং এআইটিএস, ওই দুইটাও প্রযোজ্য হবে। এই দুই লাইনের ব্যাখ্যা হলো এটা, যে করযোগ্য আমদানির ক্ষেত্রে কর প্রযোজ্য হবে কিভাবে, কাস্টমস ডিউটির সাথে অ্যালাইন করে ওই একই সিস্টেমে এই করটা আদায় হবে। করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য নির্ধারণ। তাহলে ভিত্তিমূল্যটা কিভাবে নির্ধারণ করে, যে এই প্রোডাক্টটার উপর যে ভ্যাট হবে কত টাকা সেটা কিভাবে নির্ধারণ করবে। ক, কাস্টমস আইনের অধীনে আমদানি শুল্ক আরোপের উদ্দেশ্যে ধার্যকৃত পণ্য মূল্যের পরিমাণ, এবং খতে আছে পণ্য আমদানির উপর প্রদেয় যদি থাকে আমদানি শুল্ক, সম্পূর্ণ শুল্ক এবং অন্যান্য শুল্ক ও কর, আগাম কর ও অগ্রিম কর ব্যতীত। এখানে আগাম কর আর অগ্রিম কর বাদ রাখছে, বাকিগুলোর উপর প্রযোজ্য। তো পণ্যের মূল্যটা কিভাবে নির্ধারণ করে, কাস্টমস আইনের অধীনে আমদানি শুল্ক আরোপের জন্য যে মূল্য নির্ধারণ হয় সেটাই। মূল্যটা কিভাবে নির্ধারণ হয়, একটা অ্যাসেসেবল ভ্যালু দ্বারা। তো অ্যাসেসেবল ভ্যালু কিভাবে হয়, আমরা যখন দেশের বাহির থেকে কোনো পণ্য আমদানি করি, একটা হচ্ছে এফওবি মূল্য, ফ্রি অন বোর্ড। তা হলো, আমরা ধরেন চায়না থেকে একটা ইলেকট্রনিক্স গুডস, যদি এলইডির একটা পার্টস বলি, চিপ আনবো। তো চিপ আনতে গেলে ওই দেশের একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি হইলো, আমরা পারচেস অর্ডার দিলাম তাদেরকে, প্রোফর্মা ইনভয়েস যেটাকে বলে। তো ওইখানে মেনশন থাকে যে পণ্যটার মূল্য এত, সেই সাথে ওনারা হইলো এই বোর্ড পর্যন্ত, মানে শিপ পর্যন্ত পৌঁছায় দিবে, ওইটুক পর্যন্ত যা খরচ এই মূল্যের সাথে অ্যাড হবে। তো এইটুক পর্যন্ত দিল, এটাকে বলে এফওবি। তো এই উনিও একটা $100 করে যদি আমরা 1000 পণ্য আনি, $1,00,000। এই $1,00,000 সেই সাথে ওনার ওই দেশে ক্যারিং চার্জ, ওনার ফ্যাক্টরি থেকে বা ওনার অফিস থেকে শিপে আনা পর্যন্ত যেই খরচটা হয়, ওই খরচটুকু শুধু যোগ করার পর শিপে উঠিয়ে দেওয়া পর্যন্ত ওনার খরচ শেষ। তো এই মূল্যটুকু, তারপরে শিপ ভাড়া যোগ হয়। তো শিপ ভাড়ার ক্ষেত্রে একটু নিয়ম আছে, যদি ওদের সাথে একটা চুক্তিবদ্ধ না হয়, শিপ এজেন্সির সাথে যদি চুক্তিবদ্ধ না হয়, নির্ধারণ না থাকে, তাহলে যদি শিপে আসে ওই এফওবি ভ্যালুর 20% ধার্য করা হয়, আর যদি এয়ারে আসে 15% ধার্য করা হয়, 15%। তো ধরে নিলাম যে আমরা যেহেতু অনেক মাল শিপে আনবো, ওই এফওবি মূল্যের উপর যখন অ্যাসেসেবল মূল্যায়ন করব, তখন 20% অ্যাড করব। তাহলে 100 পিস যদি আমরা $1,000 করে ধরি, $1,00,000, ডলারই বললাম যেহেতু আমাদের ইনপুট সব ডলারে, $1,00,000। এই $1,00,000 সাথে 20% শিপিং চার্জ আমরা যোগ করব, $20,000, $1,20,000 হইল। এটার সাথে ইন্স্যুরেন্স যোগ হয় 1%। এই $1,20,000 সাথে ইন্স্যুরেন্স 1% যোগ হইল, আরো $101, $121, $121। এটা যোগ হওয়ার পরে তারপরে ল্যান্ডিং চার্জ যোগ হয়। এই ল্যান্ডিং চার্জ যোগ হয়ে এই টোটাল যে মূল্যটা হয় ওইটাকে বিডিটিতে কনভার্ট করে অ্যাসেসেবল ভ্যালু পাওয়া যায়। মানে অ্যাসেসেবল ভ্যালু তখনই হয়, একটা হলো বিডিটি, একটা ইউএসডি। তা আমাদের দেশে যখন আসবে, যেহেতু আমাদের টাকায়, ওই টাকায় কনভার্ট করে তারপরে হইলো এই অ্যাসেসেবল ভ্যালু হয়। এই অ্যাসেসেবল ভ্যালুর উপর কাস্টমস ডিউটি ইমপ্লিমেন্ট হয়, রেগুলেটরি ডিউটি ইমপ্লিমেন্ট হয়, এসডি সাপ্লিমেন্টারি ডিউটি ইমপ্লিমেন্ট হয়,
তারপরে ভ্যাট ইমপ্লিমেন্ট হয়, তারপরে এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইমপ্লিমেন্ট হয়, দেন হলো এটি অ্যাডভান্স ট্যাক্স ইমপ্লিমেন্ট হয়। এটা হলো যখন কোনো মালামাল আমরা আমদানি করি এই প্রসেসটা। তো এখানে আসার পর এখানে বলছে যে পণ্যের মূল্য কাস্টমস আইনের অধীনে আমদানি শুল্ক আরোপের জন্য যে মূল্য নির্ধারণ হয় সেটাই। তাহলে এখানে এই যে অ্যাসেসেবল ভ্যালু যেটা আসলো এটার সাথে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, এসডি যোগ করে যে মূল্যটা হয় সেই মূল্যটাই হলো পণ্যের মূল্য। এটার উপরেই ভ্যাট ইমপ্লিমেন্ট হবে। সেই সাথে এটাও বলেছে শুল্ক ও কর এগুলো অ্যাড হয়ে এই মূল্য নির্ধারণ হবে। যদি আমরা একটা উদাহরণ দেখি, রফিক সাহেব কিছু ইলেকট্রনিক্স পণ্য আমদানি করেছেন যেখানে শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হয়েছে 10 লাখ টাকা, যেখানে 10% আমদানি শুল্ক, 3% রেগুলেটরি ডিউটি, 30% সম্পূর্ণ শুল্ক, 15% ভ্যাট, এআইটি 5% এবং এটি 5% প্রযোজ্য। তো এই যে আমি যেটা বললাম আমদানি শুল্ক $10 লাখ টাকায় কনভার্ট করা হয়েছে, এখানে 10 লাখ টাকা, 10% 1 লাখ টাকা আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি আছে 3%, 30,000 টাকা, সম্পূরক শুল্ক আছে 30%। এই সম্পূরক শুল্কটা হয় অ্যাসেসেবল ভ্যালু, সেই সাথে আমদানি শুল্ক, সেই সাথে রেগুলেটরি ডিউটি যোগ করে তার উপর সম্পূরক শুল্ক আরোপ হয়। এই শীট আপনাদেরকে দিব, দেখে নিন। এই তিনটা যোগ করে যেই ফিগারটা হইলো তার উপর 30% অ্যাড হইলো। আর ব্যাট ইমপ্লিমেন্ট হয় কি কি ফিগারের উপর? আমদানি প্রথমে অ্যাসেসেবল ভ্যালু যেটা পাইলাম 10 লাখ টাকা, সেই সাথে আমদানি শুল্ক, শুল্কের পরিমাণ, রেগুলেটরি ডিউটি পরিমাণ, সম্পূরক শুল্ক তার উপর 15%। ব্যাটের হার সবসময় 15% স্ট্যান্ডার্ড রেট। এই 2,20,350 টাকা এখানে ব্যাট প্রযোজ্য হইল। আর এআইটি হইল ওই মূল নেট অ্যামাউন্টটা 10 লাখ টাকার উপর 5% 5,000 টাকা। আবার আগাম কর কি রেট কিভাবে প্রযোজ্য হবে? আগাম কর প্রযোজ্য হবে ভ্যাটের নিয়ম অনুসারে। তাইলে এখানে আমদানি শুল্ক হয় অ্যাসেসেবল ভ্যালুর উপর, রেগুলেটরি ডিউটিও অ্যাসেসেবল ভ্যালুর উপর, এআইটিও অ্যাসেসেবল ভ্যালুর উপর। আর বাকি সব মানে ওই এইগুলো যোগ হয়ে যে ডিউটি আছে এগুলো যোগ হয়ে তারপরে ভ্যাট ইমপ্লিমেন্ট হয়। তা আমরা বলি না অনেক সময় করের উপর কর হয় না, দেখেন এই যে আমরা ভ্যাট যখন ধরি এখানে কিন্তু অন্য কোনো কর নাই, এগুলো শুল্ক। আবার এআইটি যদি ধরি, দেখেন এই অনেক সময় আমরা একটা ইনভয়েস দিলে কি হয়, ওই টোটাল টাকার উপর 3%, 4%, 5% যার যেখানে যেটা প্রযোজ্য কেটে দেয়, টোটাল টাকার উপর অনেকেই করে। এটা কিন্তু ঠিক না, এটা ভুল। এটা এই যে ইনক্লুডিং ভ্যাট ধরে তারপরে ক্যালকুলেশন করতে হবে। এই যে 2,20,350 টাকা এখানে ভ্যাট আসছে, এই ভ্যাট টোটাল মূল্য যদি ধরি আমরা অনেক টাকা হয়ে যায়, কিন্তু তা না। এই যেটা ইমপ্লিমেন্ট এবল ভ্যাটযোগ্য মূল্য ওই টাকার উপর ভ্যাট ধরতে হবে। আমরা যদি একটা বিল অফ এন্ট্রি দেখি সেখানে আমরা ক্লিয়ার হয়ে যাবো। এই বিল অফ এন্ট্রির প্রসেসটাই হলো এটা, এই সবগুলো বিল অফ এন্ট্রির প্রসেস। তো আমরা কখনোই করের উপর কর ধরবো না, এই ভুল করব না। অনেকে এই ভুল করে, এই ভুল করলে ওই ব্যবসায়ীর বেসিক্যালি লস, গভর্নমেন্ট বেনিফিটেড। দাদা আমার একটা কোশ্চেন ছিল, জি প্লিজ। ওই যে ভ্যাট 15% এটা কি ফিক্সড? জি জি, যখন অব্যাহতি দেওয়া হয় ওইটা ছাড়া 15%। মানে আমি যে আইটেমে আনি, আমি যদি যে এলইডি আইটেমে যে আইটেমে এটা কমার্শিয়াল ইম্পোর্টার হোক আর হলো মানে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার হোক। আচ্ছা, মানে এই ভ্যাট দিতেই হবে আমার। জি জি। আর সম্পূরক শুল্ক ইংলিশটা কি? সাপ্লিমেন্টারি ডিউটি। এসডি। জি এসডি, সংক্ষেপে এসডি। থ্যাংক ইউ। আর এখানে দুইটা জিনিস এআইটি এবং এটি। এটি হলো এটা একটা সিকিউরিটি মানি রাখি, এটা কিন্তু সবার জন্যই, একবার পার্সনও যদি হয় তার জন্য এটা রিফান্ডেবল। ব্যবসায়ীরা অ্যাডজাস্ট করে নেয়, আর পার্সন হলো কমিশনের বরাবর আবেদন করে ওই টাকাটা রিফান্ড নিয়ে নিতে পারে। আর এআইটিটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা আপনার ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করবেন। এই দুইটা বেসিক্যালি মানে অ্যাডজাস্টেবলই। আর ভ্যাটটা ম্যানুফ্যাকচারিং যারা, তারা যদি 15% রেটে বিক্রি করে তারা তো রেয়াত নিয়ে নেয়। আবার কমার্শিয়াল ইম্পোর্টার যারা 15% রেটে বিক্রি করে তারা রেয়াত নিতে পারে না, রেয়াত নিতে পারে। আর যারা ট্রেডিং বিজনেস করে 5% রেটে বা 7.5% রেটে বিক্রি করে তারা রেয়াত নিতে পারে না। যে আপনার তো ট্রেডিং বিজনেস, আপনি মনে হয় 15% রেটে যদি না দেন এই ভ্যাটটা ফেরত নিতে পারবেন না। হ্যাঁ এটাই ঠিক, মানে আমার তো এত, হ্যাঁ মেইনলি ম্যানুফ্যাকচারিং না, ওই জি সুবিধাটা।
যদি নিতে চান দাদা ক্যালকুলেশন করে দেখেন, যদি মনে হয় যে আপনি যে এই রেটে বিক্রি করেন এটা রেট নিলে আপনার ট্যাক্স লাইবিলিটি কমে যায়, তাহলে অবশ্যই রেট নেবেন। কি করতে হবে, আপনাকে একটু কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। বুঝতে আর পেরেছি। যদি দেখেন যে না, আমার রেট না নিলেই আমার ট্যাক্স লাইবিলিটি কমে, তাহলে তাই করবেন যেটা সুবিধা। কিন্তু বুঝতে পেরেছি। ক্যালকুলেশন করে দেখেন, যে অনেক টাকার মাল আনছেন, ক্যালকুলেশন করে দেখেন যে 5 লাখ টাকা ভ্যাট দিয়ে আসছেন, আপনি যদি এটা রেট নেন আপনার সুবিধা হবে কিনা। বুঝতে পেরেছি। জি দাদা আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। আচ্ছা, আমি আমদানির পর যে 15% ভ্যাট দিলাম, হ্যাঁ, জি কিন্তু আমি যখন ট্রেডিং করি, ধরেন আমি 5% ইয়া করি, তখন কি এটা কি আমার কি মূল্য ঘোষণা দিতে হবে না? আপনি রেট নিলে অবশ্যই মূল্য ঘোষণা দিতে হবে। আর এমনি আইনে বলা আছে যে যে কোনো পণ্য আসলে পণ্য নিয়ে ব্যবসা করতে চাইলে আপনার উপকরণ উৎপাদন সহ ঘোষণা দিতে হবে, এটাকে আইনে স্পষ্ট বলা আছে। কিন্তু ট্রেডিং যারা করে তাদের বেশি চাপ দেয় না, চাপ দেয় না এই জন্য যে অনেকে অনেক থাউজেন্ডস অফ আইটেম নিয়ে ব্যবসা করে, এত পণ্যের এবং রেটটা সর্বদা পরিবর্তনশীল। হ্যাঁ, তো এত পণ্যের দিয়ে এটা পারবে না, এই জন্য তাদেরকে কমার্শিয়াল ইম্পোর্টার যারা আছে বা ট্রেডার যারা আছে তাদেরকে ধরে না। মানে 15% ভ্যাট দিয়ে যদি 15% করতে হয়, তখন আমাকে দিতে হবে ঘোষণা, এই তো? আর হ্যাঁ, ট্রেডিং এ আমার দিতে হবে না? 15% দিলে আপনি তো রেয়াত নিবেন, রেয়াতি সুবিধা নিবেন না, রেয়াতি সুবিধা নিলে অবশ্যই ঘোষণা থাকতে হবে। রেয়াতের যে শর্ত ধারা 46-এ আছে, ওইখানে ওর স্পষ্ট বলা আছে, যদি আপনি রেয়াত নিতে চান তাহলে আপনাকে কিন্তু এই দিতে হবে, ঘোষণা দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার দাদা, থ্যাংক ইউ দাদা। ওকে, তাহলে এখানে ভিত্তিমূল্য কোনটা দাঁড়ালো দেখেন, এই যে অ্যাসেসেবল ভ্যালু ছিল 10 লাখ টাকা, সেই সাথে ডিউটি যোগ হইলো 1,30,000 আর হলো 3,39,000, 4,69,000, এই 14,69,000 টাকা হইলো অ্যাসেসেবল ভ্যালু। তাহলে ভিত্তিমূল্য হইলো এই 14,69,000, আর এই 14,69,000 উপর 15% ভ্যাট। সৌরভ দাদা কিছু বলবেন? ওকে, এই দেশের ক্ষেত্রে, দেশে যখন ব্যবসা হবে তাহলে কিভাবে ভিত্তিমূল্য কোনটা নির্ধারণ হবে, কেউ যদি মূসক চালান দিয়ে কোনো পণ্য আপনাকে সাপ্লাই দেয়, তাহলে মূসক চালানে ভ্যাট ছাড়া যেই মূল্যটা, মানে ভ্যাটেবল মূল্যটা, ওইটাকে বিবেচনা করা হবে। আপনি যখন উৎসে কর্তন করবেন ওই মূল্যটাকে ধরেই উৎসে কর্তন করবেন। পূর্ণ আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ। তো পূর্ণ আমদানি কি? পূর্ণ আমদানি হলে আমি একবার একটা প্রোডাক্ট আনছি, এটা রপ্তানি করছি, রপ্তানি করার পর আবার আনছি, এটা এটা কোন ক্ষেত্রে হয়? এটা বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে হয়। আমরা চায়না থেকে অনেক মেশিনারিজ আনি, তো মেশিনারিজ আনলে দেখা যায় কিছু সার্ভিস তারা দেশে এসে দিয়ে যায়, আর কিছু সার্ভিস হলো দেশে এসে এই সার্ভিসটা দিতে পারে না, দিতে না পারার ফলে ওই মেশিনটা আমাকে আবার এক্সপোর্ট করতে হয়। কারণ দেখা যায় একটা মেশিনের মূল্য 5 কোটি টাকা, তো ওই মেশিনটা ঠিক করার জন্য যে সমস্ত আরো মেশিনারিজ লাগে, ওই মেশিনারিজটা বাংলাদেশে আনা সম্ভব হয় না। তো সম্ভব না হওয়ার কারণে তারা কি করতে হয়, এই মেশিনটা আবার চায়নাতে এক্সপোর্ট করতে হয়। তো এক্সপোর্ট করার পরে, এক্সপোর্ট করাই তো শেষ না, আবার আনতে হবে না, এই যখন আনে ওইটাকেই আমদানি, পূর্ণ আমদানি বলে। একবার তো আমদানি করছিল, আবার দ্বিতীয়বার আমদানি করলো, রপ্তানি পরে আবার আমদানি করলো, ওইটাই পূর্ণ আমদানি। যেমন রফিক সাহেব একটি মেশিন চীনে রপ্তানি করেন মেরামত করার জন্য, চীনে মেশিনটি মেরামত করা হয় এবং তার আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য এবং গুণগত মান অপরিবর্তিত থাকে। মেশিনটির মেরামত শেষে পুনরায় বাংলাদেশে আমদানি করা হয়। এই মেশিনের উপর মেরামত ব্যয় বাবদ চার্জ করলো 50,000 টাকা, সেই সাথে আরো সংযোজন হলো বিমা খরচ 10,000 টাকা, পরিবহন খরচ 5,000 টাকা, ল্যান্ডিং চার্জ 5,000 টাকা, মোট 70,000 টাকা। কাজে এখানে ভিত্তিমূল্য হলো 70,000 টাকা, যার উপর মূসক এই 70,000 টাকার উপর 15% প্রযোজ্য হবে। এখানে আর কোনো খরচ অ্যাড হয় না। যদি আবার ওই অন্যান্য খরচ থাকে, মানে পার্টস লাগায়, তখন আবার ভিন্ন ইস্যু। যদি গ্যারান্টি পিরিয়ডের মধ্যে থাকে তো তারাই দিবে, কিন্তু গ্যারান্টি পিরিয়ড শেষ হয়ে গেলে ওইটা যদি নতুন করে সংযোজন হয় ওইটা আবার অ্যাড হবে। তারপর রপ্তানির নিমিত্তে আমদানি। কোন পণ্য বাংলাদেশের অভ্যন্তরে ভোগের উদ্দেশ্যে খালাস বা ছাড় না করিয়া রপ্তানির উদ্দেশ্যে আনয়ন করা হইলে উক্ত পণ্য করযোগ্য হইবে না।
যেমন রফিক সাহেব চীন থেকে 100টি ইলেকট্রনিক পণ্য আমদানি করেন এবং এই পণ্যগুলো বাংলাদেশের ভেতরে ব্যবহার করার জন্য নয়, বরং ইউরোপে রপ্তানি করার উদ্দেশ্যে আনা হয়েছে। যেহেতু পণ্যগুলি বাংলাদেশের ব্যবহার করা হবে না, তাই এই পণ্যগুলোর উপর কোনো মূসক আরোপ করা হবে না। ক্লিয়ার তো? মানে আমরা অনেক পণ্য আনি না যেটা দেশে ভোগ হবে না, এক কথাই। কিন্তু দেশে যদি ভোগ হয়, এই ক্ষেত্রে যদি 100 পণ্য আনলো, 100 পণ্য আনার পর দেশে কি করলো, 10টা পণ্য রেখে দিল, বাকি 90টা রপ্তানি করলো। ওই 10টার উপর, ওই অবস্থা তো নাই। হ্যালো, ওই 10টার উপর আবার বাংলাদেশের যে ভ্যাটের আইন অনুযায়ী ওই ভ্যাট দিতে হবে, আর যেগুলো রপ্তানি করলো ওগুলোর উপর দিতে হবে না। আর পুরোটাই যদি রপ্তানি করে দেয় সেক্ষেত্রে কোনো ভ্যাট ইমপ্লিমেন্ট হবে না, এটা রপ্তানি হিসেবে ট্রিট হবে। আমরা এই সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম যে রপ্তানির ক্ষেত্রে ভ্যাটের হার হলো 0%। শুধু ভ্যাটের না, সব রকম ডিউটি, শুধু এক্সেপশনাল 4-5টা আইটেম আছে তাছাড়া। রপ্তানির উদ্দেশ্যে যে কোনো পণ্য যখন আনা হবে তা ভ্যাট প্রযোজ্য হবে না। আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়। আমরা এই যে একটু আগে পড়লাম যে ইনপুট স্টেজে আমরা এটি দিয়ে থাকি। তো এই এটিটা যখন দিয়ে আসি, এটা কিভাবে সমন্বয় হবে এটা। তো এটি হলো দুইটা রেট, একটা হলো 3%, একটা হলো 5%। 3% কার জন্য, যখন উৎপাদনকারী হয়, উৎপাদনকারীর জন্য 3% উৎস কেটে রাখে, অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখে। আর যারা কমার্শিয়াল ইম্পোর্টার, বাণিজ্যিক আমদানিকারক, তাদের জন্য 5% কেটে রাখে। আর এই টোটালটাই রিফান্ড পাওয়া যায়, এটা একটা সিকিউরিটি মানি। তো নেয়ার একটু প্রসেস আছে। কি প্রসেস আছে? নেয়ার প্রসেস হইলো যারা ব্যবসায়ী তারা রিটার্নের মাধ্যমে অ্যাডজাস্ট করে ফেরত নিয়ে নেয়। আর যারা ব্যক্তি মানে পার্সনের জন্য যখন কোনো কিছু ইম্পোর্ট করা হয় তখনও এটি কাটা হয়, তখন 5%ই কাটা হয়, তখন তারা কমিশনারের বরাবর আবেদন করে ওই টাকাটা ফেরত নিয়ে নেয়। কমিশনার একটা নির্দিষ্ট দিনক্ষণ আছে, ওই দিনক্ষণের মধ্যে সবকিছু ঠিক থাকলে এটা ফেরত দিয়ে দেয়। তো এটা হলো আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়। এখানে আমি উদাহরণ দিয়ে দিছি, আপনারা একটু দেখে নিন। করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ। এই ধারার বিধান সাপেক্ষে করযোগ্য কোনো সরবরাহের পণ হইতে উক্ত পণের কর ভগ্নাংশ সমপরিমাণ অর্থ বিয়োগ করিয়া যাহা পাওয়া যাইবে তাহাই হইবে সরবরাহ মূল্য। এটা একটু খেয়াল করেন। আবার করযোগ্য সরবরাহের মূল্যটা নির্ধারণ করতে আমি একটা সাপ্লাই দিলাম, এই সাপ্লাইটার মূল্যটা কিভাবে নির্ধারণ হবে? যে উৎসে কর্তনের সময় এই জিনিসটা একটু মানে হয়ে যায়, অনেকেরই ভুলভ্রান্তি হয়ে যায় বা একটু ভেজাল লেগে যে সহজে ক্যালকুলেশন করা যায় না। তো তখন কি করবে? একদিন ওই শাহরিয়ার স্যার, ছাত্র কলেজের যে টিচার, ওই স্যার বলছিলেন যে মানে একটা বিলে যখন দেয় তখন এটা আসলে কিভাবে কাটবে। তো উৎসে কর্তনের ক্ষেত্রে এই জিনিসটা কার্যকর হয়। যখন মূসক চালান দিবে তখন ওইখানে মূসকের পরিমাণ, মূসক আরোপের পরিমাণ, মূসকের পরিমাণ, মোট মূল্য থাকে। আর যখন ওটা না থাকে, মূসক না দেয়, শুধু কমার্শিয়াল ইনভয়েস দেয়, তখন কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা ওই কখনো এক্সক্লুডিং ধরেই করা উচিত যদি ডিরেক্ট দেয়। আর যদি সে মূসক চালান এবং কমার্শিয়াল ইনভয়েস দুইটাই দেয় তখন তো আপনি দেখলেই বুঝতে পারবেন। তো ভিত্তিমূল্য যখন বলা হয় যে এটা ইনক্লুডিং ভ্যাট, তখন ফর্মুলাটা কি? তখন ফর্মুলাটা হলো ইনক্লুডিং ধরে গুণ 15 ভাগ 115। এটা কিন্তু ওই সরবরাহ মূল্যের এটা একটা আমাদের সংজ্ঞাতে এটা একটা দেয়া আছে যে একটু পরিবর্তন হয়েছে। এনে আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম, আমি একটু আরেকটু দেখাই। এই যে কর ভগ্নাংশ আগে ছিল আর ব্র্যাকেটে 100 প্লাস আর, না ভাগ 100 প্লাস আর, এটা হলো এই সেকেন্ড ব্র্যাকেট সংযোজন করছে আর ফার্স্ট ব্র্যাকেট সংযোজন করে একটু আপডেট করছে। আগে যদি ফর্মুলাতে বসায় কাজ করতে গেলে এটা ভুল হয়ে যেত, যার জন্য এটা একটু এই পরিবর্তন আছে। তাহলে
দেখেন রফিক সাহেব একটি পণ্য 1150 টাকা বিক্রি করেন, এই মূল্যের মধ্যে 15% মূসক অন্তর্ভুক্ত আছে। তো এটা কিভাবে বের করতে হবে? এটা কর ভগ্নাংশের মাধ্যমে বের করতে হবে। তাহলে 1150 টাকা মূসকের হার ধরলাম 15%। এখন এই ফর্মুলাটা হইলো, এখানে কি আছে দেখেন, আর মানে এটা হলো ভ্যাটের রেট, তারপর 100 যোগ আর, ভ্যাটের রেট মোট মূল্য এই 100 যোগ আর, তাহলে 100 যোগ আর মানে ভ্যাটের যে রেট ওই পার্সেন্টেজ, তাই 100 যোগ 15, 115, তাহলে 1150 গুণ 15 ভাগ 115 দিলে তাহলে 150 টাকা বের হয়। এই 150 টাকা হইলো ভ্যাট, তাহলে এই 1150 থেকে 150 টাকা বাদ দিলে যে টাকা হয় সেটা হলো সরবরাহ মূল্য, বা এটাকে বলা হয় কর ভগ্নাংশ মূল্য। তাহলে করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা কি পারবো? একটু আমি মনে হয় একটু জটিল করে ফেলছি। আমি এটা স্যার আমি একটা ডাইরেক্ট এক্সেলে ঢুকি। একটা সাপ্লাই দিছে 10,000 টাকা, তো 10,000 টাকাতে আমরা যদি এটার মধ্যে ওখানে 15% দিচ্ছি, আমরা 7.5% ধরলাম, যে 7.5% এখানে পার্সেন্ট হলো ইনক্লুডিং ভ্যাট। তাহলে আমরা এটা কিভাবে বের করব? দেখেন 100 গুণ 7.5 ভাগ 107.5, এই 697 টাকা 67 পয়সা হলো ব্যাট। তাহলে সরবরাহ মূল্য এটা থেকে এই টাকাটা বাদ, তাহলে এই যে 9,302 টাকা 32 পয়সা হয়েছিল সরবরাহ মূল্য, সরবরাহযোগ্য মূল্য, আর এটার সাথে ব্যাট সহ হইলো মোট মূল্য। এখন এই টাকাটার উপর আমরা দেখি যে 7.5% ব্যাট হিসাব করলে মিলে কিনা, গুণ 7.5%, এটা প্লাস, দেখেন 10,000 টাকা হয়েছে। তাহলে সরবরাহ মূল্য এটা, ভ্যাট এটা, মোট মূল্য এটা, মানে পণ এটা। তাহলে করযোগ্য সরবরাহ মূল্য নির্ধারণ এটা পারবো? ক্লিয়ার করতে পারছি কিনা একটু বললেন, একটু ম্যাথ তো। এটা আপনাদের প্রযোজ্য হবে খুব বেশি, যখনই উৎসে কর্তন আসবে তখনই এই জিনিসটা প্রযোজ্য হবে। দাদা একটু এক্সেলে যদি আবার একটু যে আমাদের একটু ওই কন্ডিশন আসসালামু একটু আলাইকুম দাদা। click করে আবার দেখাইতেন। জি জি একটু একটু দেখান এখানে, এই যে দাদা দেখেন ভাগ আমি করছি এটা। আমি একটু বাইরে ছিলাম তো, যে জি কারণে জি জি অ্যাটেন্ড করতে পারছিলাম না দাদা, যদি একটু এটা রিপিট দেখাইতেন জি জি সুবিধা হতো। শিওর। ওকে, জি দাদা, ধন্যবাদ। টোটাল ভ্যালু দেখা যাচ্ছে, জি জি দেখা জি যাচ্ছে। দেখান। ভ্যাট রেট, তা আমাদের বের করতে হবে কি সরবরাহ মূল্য, মোট ভ্যালু, এটা টোটাল ভ্যালু মানে পণ্য বলে, হ্যাঁ। তো টোটাল মূল্য যদি 10,000 টাকা হয় আর এখানে যদি 7.5% ইনক্লুডিং হয়, তখন আমরা এখানে ভ্যাট কত টাকা আছে, সর্বনিম্ন মূল্য কত টাকা আছে তা আমরা বের করব। তো ফর্মুলা ওই যে কর ভগ্নাংশ যেটা বলে, এই যে আইনে যেটা আছে, এটা যে কর ভগ্নাংশ কিভাবে বের করব এটা দেখি। এটা আমি আবার ফেলে দিলাম, ইকুয়াল টু এটা মানে সব মোট মূল্য গুণ ভ্যাট রেট, এখানে ভ্যাট রেট কত 7.5%, 7.5%। জি গুণ 7.5 ভাগ এই যে 100 বলছে না, 100 যোগ ভ্যাট রেট, আমরা পার্সেন্টেজ জানি তো, 100 মানেই তো পার্সেন্টেজ, 100 জি দিয়ে জি রেট হয়, জি গুণ যোগ 7.5। 7.5। জি, এখানে যেই রেটটা হবে সেই রেটটাই গুণ হবে, তাহলে দেখেন যোগ হবে এই 100-র সাথে 697.67। যদি এটা 15% হইতো তখন কি হইতো? তখন এটা ইন্টু যোগ 15%। 15 ভাগ 115 আর কি, ভাগ 100 100 যোগ যোগ 15 15। ভাগ চিহ্নটা হয়ে, তখন হইতো 1304 টাকা। 1304 ডাবল হয়ে যাবে। জি, তাহলে এখন এই টাকাতে তাহলে সরবরাহ মূল্য, সাপ্লাই ভ্যালু কে বের করবো, ওটা থেকে এটা আমি বিয়োগ দিলাম, এই যে মোট মূল্য থেকে ভ্যাটটা বিয়োগ দিলাম 9,302 টাকা, তারপরে ভ্যাট আসলো
এত টাকা আমি আবার বের করে দেখি যে এটার সাথে এই যে অ্যামাউন্টটা বের করছি এটার সাথে মিলতে হবে, না মিললে ভুল হবে। বুঝতে পেরেছি। তো এইটা আর আমরা গুণ একটু শেষ করি, জি এই পার্সেন্টেজ 7.5% মিলছে। এবার হলো টোটাল ভ্যালু, এইটা ভ্যাটেবল ভ্যালু প্লাস ভ্যাট 10,000 টাকা মিলছে। জি তাহলে দাদা। এখানে সরবরাহ মূল্য 9,302 টাকা আর ভ্যাট হইলো 698 টাকা। যদি 15% হইতো 1,304 টাকা হইতো। এবং এটাও এটা মাইনাস এটা, যেই পার্সেন্টেজ হবে ওই পার্সেন্টেজ যোগ হয়। বাকিটা ভ্যাট হবে। জি 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 রাইট। বুঝছে? মানে এটা হলো 7.5% দিয়ে করছি, এটা 15% দিয়ে করছি। এখন 7.5% হোক 15 হোক 5 হোক, 5 তো এখন হবেই না, এখন সবই হলো আপনি কাটতে হলে 7.5% কাটতে হবে মিনিমাম, যদি আপনি প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ট্রিট করেন 15%। ক্লিয়ার? সরবরাহযোগ্য মূল্য কোনটা হবে? সবাই কি বুঝতে পারছেন? জি দাদা। ওকে, ধন্যবাদ। জি ভাই। আচ্ছা, আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের পণ হইবে সরবরাহ মূল্য বা সরবরাহকারী বা সরবরাহ গ্রহীতা পরস্পর সম্পর্কযুক্ত হইলে ন্যায্য বাজার মূল্য। এই মানে আইনের যে মাইল পেজ, শব্দগত পেজ দিয়ে দিয়ে কিভাবে কাজ করে, কখন কোনটা প্রযোজ্য হবে। আবার একটু পড়ি, আমদানিকৃত সেবার মানে আমরা যদি কোনো সেবা বিদেশ থেকে আমদানি করি, যেমন গুগল ম্যাপের যে পেমেন্ট হয়, ফেসবুকের যে পেমেন্ট হয়, বা সফটওয়্যারের একটা সার্ভিস নিলাম, আইটি সার্ভিস নিলাম, ওই সার্ভিসটা যেই নেই ওইটার যখন পেমেন্ট হবে, তো করযোগ্য সরবরাহ পণ হইবে সরবরাহ মূল্য, মানে সরবরাহের যে মূল্য সেটা, বা সরবরাহকারী বা সরবরাহ গ্রহীতা, যদি যে সাপ্লাইটা দেয় সে যদি মানে সম্পর্কযুক্ত হয়, যেমন ভাই ভাই হয়, আমার ভাই বিদেশে থাকে, সে আমাকে একটা সফটওয়্যার সার্ভিস দিল। তো সফটওয়্যার সার্ভিস দিলে এই সফটওয়্যারটা বাজার মূল্য আসতে ধরেন 1,00,000 টাকা, কিন্তু সে আমাকে সার্ভিসটা দিল 50,000 টাকায়, বা টাকাই নিল না। তখন আসলে কি মূল্যটা নির্ধারণ হবে? তখন হলো ন্যায্য বাজার মূল্য নির্ধারণ হবে। বাজারে যে মূল্যটা আছে সেই মূল্যটা নির্ধারণ করে তার উপর ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে হবে। ক্লিয়ার হয়েছেন? একটু রেসপন্স করেন, না বললে আমি আবার বলবো। যখন কোনো সেবা আমদানি করা হয়, যদি আমি থার্ড পার্সন থেকে কিনি তখন তো কোনো সমস্যা নাই, যেই টাকাতে কিনি ওইটাই মূল্য। কিন্তু যদি পরস্পর সম্পর্কযুক্ত হয়, যেমন আমার রিলেটিভ হয় বা আমার অ্যাসোসিয়েট কনসার্ন হয়, আমার একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে আর একটা প্রতিষ্ঠান আমেরিকাতে আছে, জি যখন আমেরিকাতে আমার প্রতিষ্ঠান আছে সেটা তো আমার প্রতিষ্ঠান, তখন পরস্পর সম্পর্কযুক্ত হইলো। এই যখন সম্পর্কযুক্ত হবে তখন হইলো এভাবে হবে না, ন্যায্য বাজার মূল্য বিবেচনা করে এটার মূল্য নির্ধারণ করা হবে এবং তার উপর 15% ভ্যাট দিতে হবে। এভাবে হইলে সরবরাহ মূল্যটা নির্ধারণ হয়, আর ভ্যাট সবসময় ইমপ্লিমেন্ট হয় সরবরাহ মূল্যের উপর। আমদানির ক্ষেত্রে এই নিয়ম। এখানে আপনারা যদি পড়েন আরো একবারে বিশ্লেষণ এবং উদাহরণ সহ দেয়া আছে। আমি এই উদাহরণটা পড়ি। বিশ্লেষণটা, আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের পণ নির্ধারণে সরবরাহের মূল্য বা ন্যায্য বাজার মূল্য ব্যবহৃত হয় নির্ভর করে সরবরাহকারী এবং সরবরাহ গ্রহীতা সম্পর্কের উপর। এই যে এখানে লেখা আছে যে সম্পর্কযুক্ত, যদি তারা সম্পর্কযুক্ত হয় তাহলে ন্যায্য বাজার মূল্য নির্ধারণ হয়, আর যদি তারা সম্পর্কযুক্ত না হয় তাহলে সরবরাহ মূল্যই মানে চূড়ান্ত মূল্য হয়, সেবা মূল্য নির্ধারণ হয়। তো সাধারণ অবস্থায় যখন একটি সেবা আমদানি করা হয় তার করযোগ্য সরবরাহ মূল্যই সাধারণত সরবরাহের মূল্য হয়। ক্লিয়ার? আর যেমন রফিক সাহেব একটি বিদেশি আইটি ফার্ম থেকে 1,00,000 টাকা সেবার আমদানি করেন, তাহলে এখানে যেটা কিনছে ওইটাই সরবরাহ মূল্য 1,000 টাকা, করযোগ্য মূল্য 1,000 টাকা, সরবরাহের মূল্যই তাই। এখন যখন সম্পর্কযুক্ত হয় তখন কি হয়,
যদি সরবরাহকারী এবং সরবরাহ গ্রহীতা পরস্পর সম্পর্কযুক্ত হন, যেমন একই পরিবারের সদস্য বা একে অপরের সহযোগী প্রতিষ্ঠান, তাহলে করযোগ্য সরবরাহের মূল্য হবে ন্যায্য বাজার মূল্য। অর্থাৎ বাজারে একই ধরনের সেবার যে মূল্য থাকে সেটা এখানে প্রযোজ্য হবে। যেমন আলম সাহেব একটি বিদেশি আইটি ফার্মের মালিক এবং তার ভাই রফিক সাহেব বাংলাদেশের একটি কোম্পানির মালিক। তো দুইজন দুই দেশের মালিক, কিন্তু তারা কি রিলেটিভ, ভাই। আলম সাহেবের ফার্ম থেকে রফিক সাহেব 70,000 টাকার সেবা আমদানি করেন, তবে এটার বাজার মূল্য কত হবে? বাজার মূল্য আছে এটা 1 লাখ টাকা। তাইলে এখানে কি সরবরাহ মূল্য ছিল 70,000 টাকা, তার ভাইয়ের কাছ থেকে সে সেবা নিছে 70,000 টাকা, কিন্তু বাজারে এটার মূল্য আছে, দেখেন ন্যায্য বাজার মূল্য আছে 1 লাখ টাকা। তাহলে দুইটার মধ্যে আসলে কোনটার উপর কর আরোপ হবে? এই যখন কর আরোপ হবে সম্পর্কযুক্ত হইলে 1 লাখ টাকা। তখন ন্যায্য বাজার মূল্য যেটা সেটার উপরে হবে, জি, ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ যাতে দাদা, আমার গভর্নমেন্ট এখানে একটু বেশি টাকা পায় না দুটা দাদা? কোশ্চেন আছে। জি জি হ্যাঁ, প্লিজ। একটা কোশ্চেন হচ্ছে, এখানে যে এক্সাম্পল দেখলাম সেখানে সরবরাহ মূল্য কম, ন্যায্য বাজার মূল্য বেশি। জি, তো এখানে কি এমন কোন সুযোগ আছে যে হচ্ছে রিভার্সও হইতে পারে? সেক্ষেত্রে কেমন? কি ন্যায্য হয়তো সরবরাহ মূল্য আরো বেশি, ঠিক আছে, যেমন যারা হচ্ছে ওভার ইনভেস্টিং করে, ওভার ইনভেস্টিং করার মাধ্যমে বাংলাদেশ থেকে ডলার পাঠায় দিচ্ছে, তো সেখানেও কিন্তু একটা হয়ে থাকে। তো যে ন্যায্য বাজার মূল্য হলো কম, তাহলে সেবার দাম দেখা যাচ্ছে 2 লাখ টাকা, কিন্তু একটি ন্যায্য বাজার মূল্য হিসেবে সেটার দাম হচ্ছে সেবারে হচ্ছে 1 লাখ বা তার থেকেও কম। ঠিক আছে, তার হয়তো ইন্টেনশন হচ্ছে ডলার বাংলাদেশ থেকে পাঠায় দেওয়া বিদেশে, তো জি, সে একটা ওভার ইনভেস্টিং করে ডলারটা পাঠায় দিচ্ছে। তো সরকারি কোষাগারে যদি কিছু ভ্যাট বেশিও যায় তাহলে তা কিছু আসা যায় না। তো সেই ক্ষেত্রে কি ওইটা সুযোগ আছে কিনা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ন্যায্য বাজার মূল্য অ্যাকচুয়ালি কে ডিফাইন করবে? ভ্যাট আইনে কি ন্যায্য বাজার মূল্য ডিফাইন করার কোনো অথরিটি বা কোনো প্রসিজার আছে কিনা? ভ্যাট আইনে কি এই ধরনের কোনো বিধি আছে কিনা যে হচ্ছে ন্যায্য বাজার মূল্যটা এই প্রক্রিয়াতে নির্ধারিত হবে? এই দুইটা কোশ্চেন। ওকে। প্রথমটা হইলো ওই যখনই মূল্য কম বেশি থাকে, যেটা বেশি সেটা হিসেবে ট্রিট হবে। ওই যে 1 লাখ টাকার জায়গায় যদি 2 লাখ টাকা পাঠাইতে চায় 2 লাখ টাকাই ট্রিট হবে। 2 লাখ টাকার উপর গভর্নমেন্ট দেখবে এখানে রেভিনিউ পাচ্ছে 15% হিসেবে 30,000 টাকা, সে এটাকে প্রায়োরিটি দিবে, রেভিনিউ এখানে বেশি পাচ্ছে। কারণ সে যেভাবেই ভিতরগত অপারেশন সে যেভাবেই ট্রিট করুক, সে শো করছে কোনটা সেটাই ট্রিট হবে। ওকে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হইলো ন্যায্য বাজার মূল্যের একটা চ্যাপ্টার আছে, সামনে আমরা পাবো ডিটেলস, ওইখানে কিভাবে ন্যায্য বাজার মূল্য নির্ধারণ হয় সেখানে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক, থ্যাংক ইউ। মানে আমদানিকৃত পণ্যের ন্যায্য বাজার মূল্যের একটা চার্টই আছে না দাদা? না না না, আমদানিকৃত মূল্যের ন্যায্য বাজার মূল্য চার্ট না, মানে ন্যায্য বাজার মূল্যটা কিভাবে নির্ধারণ হবে সেইটা আছে। নির্ধারণ, বুঝতে পারছি, হ্যাঁ, মানে বিভিন্ন রকম সেবা তো বা বুঝতে পারছি। পণ্য, বিভিন্ন রকম পণ্যের ক্ষেত্রেও একই, বিভিন্ন অ্যানালাইসিস থেকে এটা করা হয়, বিভিন্নভাবে অ্যানালাইসিস করা হয়, তারপরে মূল্যটা নির্ধারণ হবে, ন্যায্য বাজার মূল্য। ক্লিয়ার? মানে আমি জি বলতে দাদা। এগুলো কিন্তু সম্পূর্ণ মানে এই যে এই দেখেন দেড় লাইনের ভাষা, এই দেড় লাইনের ভাষাটাকে মানে যাতে আপনারা পাঠকরা পড়ে সহজে বুঝতে পারে আমি সেভাবে করছি। জানি না আপনাদের বোধগম্য হচ্ছে কিনা। আপনি মার্কেটে যত বই আছে এরকম নাই। মানে আমি তো অনেক বছর কাজ করছি, আমি এই আইনের ভাষা বুঝতে যাইয়া মানে অনেক হিমশিম খাইতে হয়। ছোট ছোট ভাষার অনেক মায়ের পেস, তো মায়ের পেসের কারণে মানে অনেক ভুক্তভোগী। তো এই ভুক্তভোগী থেকে আমার মাথায় এই জিনিস আসছে যে আইনটাকে আমি কত সহজভাবে আসলে উপস্থাপন করতে পারি, যখন সহজভাবে উপস্থাপনও না, যাতে আরো ক্লিয়ারে বুঝতে পারি, যাতে একটা উদাহরণ দিই। আমার প্রত্যেকটা সর্বোচ্চটুকু চেষ্টা আছে যে একটা করে উদাহরণ দেয়া, এবং এখানে দেয়ার আরো স্পেসিফিক করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই এক লাইন পড়ে এটার সাথে যদি নিরিবিলি ভাবে একটু পড়েন, আমার মনে হয় যে এই আইনটাতে কি বলছে এটার বাকি থাকবে না বুঝার। কিন্তু শুধু এইটুকু পড়লে সবার জন্য বোঝা কষ্টকর হবে। আর এইটুকু পড়লে মোটামুটি 80% লোকই বুঝতে পারবে, যার ইন্টেনশন আছে যে আমি আইন সম্পর্কে জানবো, আমি ভ্যাট সম্পর্কে জানবো, তাহলে সে শিখে যাবে। দাদা একটা কোশ্চেন, জি, এই যে ন্যায্য বাজার মূল্য, এটার যে চার্টটা, এই মূল্যটা কি প্রতিদিন চেঞ্জ হয় না কিভাবে? এটা চেঞ্জটা কিভাবে হবে? এটা ডেইলি নাকি সামনে। মান্থলি? এটার না কোনো না না, ডিউরেশন এটা আছে? একটা, না এটা একটা আমি তাহলে নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো না, একটু বড় আছে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা জিনিস জানা ছিল দাদা, সেটা হচ্ছে জি এটা তো গেলো সেবার ক্ষেত্রে, রাইট? জি 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 আর
ইয়ের ক্ষেত্রে মানে প্রোডাক্ট বা ইয়ের ক্ষেত্রে মানে পণ্যর ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি এটা না, তাই তো? পণ্যের ক্ষেত্রে আমরা আগে যেটা আলোচনা করলাম সেই প্রসেস, তাই না, তো? পণ্যের ক্ষেত্রে তো একবারে আমি ক্লিয়ার করছি, যখন বাইরে থেকে রাইট, আমদানি করি তখন ক্লিয়ার রাইট, করা আছে। রাইট, জি রাইট। এটা শুধুমাত্র সেবার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। জি 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 জি, সেবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক। তবে আমরা কোনো প্রোডাক্টের যখন ওই যে ঘোষণা দিতে যাই না ব্যাট অফিসে, ডিভিশন অফিসে, তখন দেখা যায় যে একটা প্রোডাক্ট আসছে, তাইলে ওরা মার্কেট যাচাই করে যে এই প্রোডাক্টটা যেমন এলইডি টিউব মার্কেটে অভাব নাই, তো তাইলে আমি দিছি ধরেন 300 টাকা, তো অন্যরা কত বিক্রি করে, তারা এই ব্যাট অফিসাররা যতটা প্রতিষ্ঠান আছে সর্বোচ্চ চেষ্টা করে এই তথ্যগুলো নেয়ার জন্য, যে তাহলে সুপারস্টার কত বিক্রি করতেছে, এনার্জি প্যাক কত বিক্রি করতেছে, ওয়ালটন কত বিক্রি করতেছে, হ্যাঁ মিনিস্টার কত বিক্রি করতেছে, একটা কম্পারিজন রেট নিয়ে তারপরে কম্পেয়ার করে যে তার যে রেটটা আছে এই রেটটার সাথে আসলে অ্যালাইন করে কিনা, আমার অনেক বেশি ডিফারেন্স আছে কিনা। বিশেষ করে বেশি হইলে তো ধরে না, কম হইলে ধরে। বেশি হইলে ব্যাট বেশি পায়, তাদের এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, কিন্তু কম রাইট, হইলেই তাদের কোশ্চেন আছে। তাদের অ্যাকচুয়ালি রেভিনিউর সঙ্গে ইস্যু। জড়িত রেভিনিউ বেশি revenue-র সাথে। হইলে অল আর ওকে। এবার জি আপনি ওভার ইনভেস্টিং করছেন, ইট ডাজন্ট ম্যাটার টু দ্যাম। জি জি জি, রাইট। 3 নাম্বারটা, কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক তাহার সহযোগীর নিকট সরবরাহকৃত করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর ভগ্নাংশ বিয়োজিত মূল্য। এর মধ্যে দুইটা সাব আছে। উক্ত সরবরাহ পণবিহীন হয় বা উহার পণ ন্যায্য বাজার মূল্য অপেক্ষা কম হয়, উক্ত সহযোগী এইরূপ সরবরাহের নিমিত্ত উদ্বুদ্ধ সমুদয় উপকরণ করাত গ্রহণের অধিকারী না হন। এর ঠিক আগেরটার মতনই এখানে একটু বলছে, ওইখানে মূল্য ছিল না, এই অল্প মূল্য ছিল, ন্যায্য বাজার মূল্য একটু ওই যে কম দেখাইছে। আর এখানে যদি পণবিহীন হয়, যে টাকাই নিল না, ভাইয়েরটা নিল, কোনো টাকাই নিল না, ঠিক আছে। আর এখানে হয়েছে যে এই যে 1 লাখ টাকা ধরলে 1 লাখ টাকার উপর 15% দিতে হবে, আর এখানে হলো 1 লাখ টাকার মধ্যে ইনক্লুডিং 15%। এই যে কর ভগ্নাংশ, যে ন্যায্য বাজার মূল্যটা ডিফাইন হবে সেটা হলো ইনক্লুডিং ধরে ক্যালকুলেশন করতে হবে। এই যে আমরা যদি এটার কথা বলি, এখানে যদি একটা সার্ভিস নিলাম 1 লাখ টাকা, তাইলে এই 1 লাখ টাকা ধরলাম ন্যায্য বাজার মূল্য, তখন হবে কত, এই টাকাটা হবে ইনক্লুডিং। তার মানে এখানে ভ্যাট এবং সাপ্লাই ভ্যালু ধরবে 86,956 টাকা 52 পয়সা, আর ভ্যাট হবে 13,043 টাকা। আর এখানে যেটা বলছে, এখানের ক্ষেত্রে এটার উপর এক্সট্রা ইনক্লুডিং না, এটার উপর 15% ডিরেক্ট হবে। $15,000। এই দুইটা আইনের মধ্যে এইটুক পার্থক্য। এই যে এখানে আমি এই যে ডিটেলস আলোচনা করে দিছি, এই জিনিস। 4 নাম্বার, এটা এটা ক্লিয়ার তো নাকি? এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, এগুলো মানে আমরা কাজ করতে গেলেই লাগবে। শাকিল, জি দাদা। ক্লিয়ার তো এটা? হ্যাঁ আমি ক্লিয়ার, তারপর একটু যদি বলে দেন তাহলে মনে হয় ওকে। সবার সবার সুবিধা হবে, যে কোন দুইটার আসলে নিবন্ধন, একটু আচ্ছা বেসিক পার্থক্যটা কোন জায়গাটা। আচ্ছা, একটু আইনটা পড়ি। কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক তাহার সহযোগীর নিকট সরবরাহকৃত করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর ভগ্নাংশ বিয়োজিত মূল্য। এখানে হলো সহযোগীর নিকট যখন বিক্রি করবে, সহযোগী হইতে পারে তার সিস্টার কনসার্ন, হইতে পারে তার রিলেটিভ কেউ, যখন বিক্রি করবে তখন যে মূল্যটা হবে সেটা হবে কি, কর ভগ্নাংশ, মানে ইনক্লুডিং ভ্যাট। সেটা যদি মিনিমাম একটা মূল্য নেয় বা ন্যায্য বাজার মূল্য থেকে কম নেয়, বাট টাকাও না নেয়, যেমন একটা সরবরাহের মূল্য ন্যায্য বাজার মূল্য 1 লাখ টাকা, কিন্তু সে কোনো টাকাই নিল না, তখন 1 লাখ টাকা ধার্য করা হবে। এই 1 লাখ টাকার মধ্যে ইনক্লুডিং ভ্যাট ধরা হবে, তখন আমাকে ভ্যাট দিতে হবে কত, এই যে 15%। আমরা জানি আমদানি পর্যায়ে যখন কোনো সেবা নেই তখন 15% ভ্যাট, এই 15% দিতে হবে। দিলে এটা ইনক্লুডিং ধরে ক্যালকুলেশনটা করতে হবে। এইভাবে 1 লাখ টাকার পণ্য নিলাম, 1 লাখ টাকার পণ্য নিয়ে 15% এই সেবা নিলাম, 15% ভ্যাট রেট ইনক্লুডিং বের করলাম, বের করে আমরা এই টাকাটা 13,043 টাকা জমা দিয়ে দিলাম। বেসিক পার্থক্য হইল
যখন সহযোগীর কাছে বিক্রি করবে ইনক্লুডিং ভ্যাট হবে, অবশ্যই ন্যায্য বাজার মূল্য হবে। যদি পণবিহীন দেয়, মানে টাকাও না নেয়, একটা সফটওয়্যার সার্ভিস নিলাম, ওই সফটওয়্যারের জন্য নিজের ভাইয়ের প্রতিষ্ঠান, নিজের কনসার্ন, সিস্টার কনসার্ন, এই কনসার্নে দিলাম, মালিক একই, ঠিক আছে? আমার দুই দুই দেশে দুইটা প্রতিষ্ঠান আছে, তখন হইলো যখন বাংলাদেশে কোনো সফটওয়্যার সেবা দিল, তখন ওই সেবার উপর কোনো টাকাই নিল না, কিন্তু এই সেবাটা যখন আমি দেখাবো ন্যায্য বাজার মূল্য বিবেচনা করে দেখাবো। তা না হলে এই খরচটা আমার ডিজিটালও করে দিবে, এই সেবাটা গ্রহণ করবে না, ট্যাক্স অফিস, ভ্যাট অফিস কেউ করবে না। তাহলে 1,00,000 টাকার মধ্যে ওই ট্যাক্সটাই আছে, মানে ওটাই আছে 1,00,000 টাকার মধ্যে জি 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 জি, 15% ইনক্লুডিং। ইনক্লুডিং। জি আমি 13,000 টাকাটা জমা দিলে হবে। হ্যাঁ, এই যেটা এই ফর্মুলাটা হইলো এটা, এভাবে জমা দিতে হবে 13,043 টাকা, মানে 15% হারে, যে যত টাকাই হোক। জি তো, ঠিক আছে তো। অন্যবিধ ভাবে নির্ধারিত না থাকিলে পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর ভগ্নাংশ বিয়োজিত। ওইটার মতো নেই, যদি সরবরাহ পণবিহীন হয় এবং অন্যভাবে নির্ধারিত না হয়, তাহলে সরবরাহের মূল্য হইবে ন্যায্য বাজার মূল্য থেকে করবাংশ। যদি কোনো পণ্য বিনামূল্যে সরবরাহ করা হয় এবং অন্য কোনো উপায়ে এর মূল্য নির্ধারণ করা না হয়, তাহলে বাজারে সেই পণ্যের মূল্য থেকে করের অংশটি বাদ দিয়ে সরবরাহের মূল্য নির্ধারণ করা হবে। যেমন রফিক সাহেব একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক, তিনি তার বন্ধু আলম সাহেবের নিকট বিনামূল্যে একটি টিভি সরবরাহ করেন, টাকাই নেয় না, একটা টিভি দিয়ে দিছে, তখন এটা কিভাবে ট্রিট হবে? এই যে ইনক্লুডিং ধরে 1,00,000 টাকা, বাজার মূল্য 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকা ইনক্লুডিং ধরে ট্রিট হবে। 5, পণ্য সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ উৎপাদন সহগ দাখিল করতে হবে। এই যে আমরা মূল্য ঘোষণা বলি, যেটা আগের আইনে, আর এখন হলো উপকরণ উৎপাদন সহগ ঘোষণা, এটাই এই যে 31-5 আছে, এই আইনে আছে। তো কিভাবে করতে হবে প্রসেস আরেকটু বিধিতে লেখা আছে। তো এখানে দেখেন কি বলছে, পণ্য সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ উৎপাদন সহগ দাখিল করতে হবে। এখানে নির্ধারিত সংশ্লিষ্ট কর্মকর্তা ডিসিটি, মানে বিভাগীয় কর্মকর্তা, ব্যাটের বিভাগীয় কর্মকর্তা, বিভাগীয় অফিসে যে ইনচার্জ, তার কাছেই এই আবেদনটা দাখিল করতে হবে। প্রথমে এটা কমিশনার ছিল, এটা কমাইতে কমাইতে এখন বিভাগীয় পর্যায়ে এনেছে। বিশ্লেষণে কিভাবে লিখেছি, নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিরা পণ্য সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নির্ধারিত পদ্ধতিতে উপকরণ উৎপাদন সহগ দাখিল করবেন। মানে এটা একটা মূসক ফর্ম আছে, মূসক 4.3, ওই 4.3-এ এটা সাবমিট করতে হবে। এটি উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সঠিকতার নিশ্চয়তা দেয়, যাতে নির্ধারণ করা যায় কতটুকু কাঁচামাল থেকে কতটুকু পণ্য তৈরি হয়েছে, অর্থাৎ একটি পণ্য উৎপাদন করতে কি পরিমাণ কাঁচামাল ব্যবহার হচ্ছে তা একটি ফর্মে ঘোষণা দেয়া। যেমন 100 কেজি সুতাটা হলো কাঁচামাল, 100 কেজি সুতা দিয়ে 100 মিটার কাপড় তৈরি হয়, তাহলে 100 মিটার কাপড় তৈরি করতে গেলে আমার 100 কেজি কটন ব্যবহৃত হয়। এখন আমি 1000 কেজি কটন কিনছি, সুতা কিনছি, তাহলে 1000 কেজিতে আমার কত মিটার হওয়ার কথা? এই আমি ঘোষণা দিছি 100 কেজি করে, আমার 1 মিটারের জন্য 1 কেজি লাগে, তাহলে 1000 কেজির জন্য আমার 1000 মিটার তৈরি হবে। তো এই যে 1 কেজি বলছি, এখন দেখা যায় যে রিয়েলি উৎপাদন করার জন্য আমি ঘোষণা এটা দিছি, এখন আমি 500 কেজি উৎপাদন করছি আর স্টকে আছে 400 কেজি, ডিফারেন্স হলো। তখন ব্যাট অফিস যখন আপনার অফিস ভিজিটে যাবে, দেখবে যে আপনি 1000 কেজি সুতা আনছেন, 1000 কেজি সুতা এনে আপনি 500 কেজি উৎপাদন করছেন, তাহলে আরো 500 কেজি থাকার কথা, কিন্তু আপনার মাল আছে 400 কেজি, তাহলে 100 কেজি কি করছেন? এই 100 কেজি হয়তো আপনি উৎপাদন ঠিকই করছেন, আপনি ভ্যাট না দিয়ে এটা বিক্রি করে ফেলছেন। তো এরা হলো এই গ্যাপটা খুঁজে বের করবে, এই গ্যাপটা খুঁজে বের করার জন্যই আইনে আবার এটা সংযোজন করছে। প্রথম 2012 সালের আইনে এটা রাখে নাই, পরবর্তীতে এই হিসাব নিকাশ করার সুবিধার্থে, মানে এই গ্যাপগুলো বের করার জন্য এই উপকরণ উৎপাদন সহগ ঘোষণাটা সংযোজন করছে। এটাকে আবার বলবো কেন মূল্য ঘোষণার আইনটা রাখছে। হ্যালো, আবার ক্লিয়ার করি। আমার লাগে কি, কটন আমি উৎপাদন করি, ধরেন ফ্যাব্রিক্স,
র মেটেরিয়ালস কটন আর ফিনিশড গুডস হলো ফেব্রিক্স। তো আমার এই 1 কেজি কটন দিয়ে আমার উৎপাদন হয় 1 মিটার ফেব্রিক্স। এখন আমি র মেটেরিয়ালস কিনলাম 1000 কেজি, 1000 কেজি কটন কিনলাম, তাহলে আমার উৎপাদন হওয়ার কথা 1000 মিটার হওয়ার কথা, যেহেতু 1 কেজি করে লাগে 1 মিটার কটন তৈরি করতে, এই ফেব্রিক্স তৈরি করতে। তো আমি উৎপাদন করলাম এই মাসে উৎপাদন করলাম 500 মিটার ফেব্রিক্স। তো 500 মিটার ফেব্রিক্সের জন্য আমার হওয়ার কথা কত খরচ, কনজাম্পশন হওয়ার কথা 500 কেজি। কিন্তু প্র্যাকটিক্যালি স্টক যে রেজিস্টার আছে আমাদের পার্সেস রেজিস্টার 16, স্টক রেজিস্টারে ব্যাট অফিস থেকে ভিজিটে এসে দেখলো যে এখানে 400 কেজি আছে, কিন্তু থাকার কথা ছিল কত 500 কেজি। 1 কেজি করে লাগলে তাহলে 100 কেজি শর্ট আছে না, তারা এই গ্যাপটাই খুঁজে বের করবে যে এটা থাকার কথা ছিল 500 কেজি, কিন্তু আপনার আছে 100 কেজি, এই 400 কেজি, 100 কেজি শর্ট কেন? তাহলে 100 কেজি দিয়ে আপনি আরো 100 মিটার ফেব্রিক্স উৎপাদন করে আপনি বিক্রি করে ফেলছেন, যেটা গভর্নমেন্টকে ভ্যাট দেন নাই। কারণ 100 মিটার ফেব্রিক্সের মূল্য 10,000 টাকা, 1 লাখ টাকা। তাইলে এই 1 লাখ টাকা আপনি 1 লাখ টাকার উপর 15% হারে ভ্যাট ফাঁকি দিয়েছেন। টাকা ভ্যাট ফাঁকি দিয়েছেন। এই ক্যালকুলেশনটা বের করার জন্যই তারা এই উপকরণ উৎপাদক সহগ ঘোষণাটা রেখেছেন। এবার কি ক্লিয়ার হয়েছেন? জি রিপিট করেন যদি একটু এই বিষয়টা। এটা হলো মূল্য ঘোষণা। আগের আমি সহজভাবেই বললি মূল্য ঘোষণা। মানে আমি একটা পণ্য উৎপাদন করতে গিয়ে আমার কি পরিমাণ র মেটেরিয়ালস লাগে এবং কি পরিমাণ আরো খরচ হয়, এডমিনিস্ট্রেটিভ খরচ, মানে ভ্যাটের আইনে এটাকে বলে এডিশন। ধরেন আমার এই পণ্যটা, এই যে একটা উদাহরণ দিলাম, এখানে আমার একটা 1 মিটার ফেব্রিক্স উৎপাদন করতে আমার 1 কেজি কটন লাগে। কটন তো বুঝি আমরা, সুতা দিয়ে হলে ফেব্রিক্স তৈরি হয়। তাহলে 1 কেজি সুতা দিয়ে আমি 1 মিটার ফেব্রিক্স তৈরি করতে পারি। সেটা যে কোনো ফেব্রিক্স হতে পারে, ধরেন গেঞ্জিও হইতে পারে, গেঞ্জির সুতো নিটও হইতে পারে, ওভেনও হইতে পারে, প্যান্ট পিস হইতে পারে, ধরলাম প্যান্ট পিস তৈরি হয়। তো এখন গভর্নমেন্টকে আমরা এই মূসক 4.3 এই ঘোষণাটা দেই যে আমি এই 1 মিটার ফেব্রিক্স তৈরি করতে আমার 1 কেজি কটন লাগে, সেই সাথে আরো কিছু খরচ আছে, ওই খরচগুলো যোগ হয়। কি কি? বেতন, বোনাস, মার্কেটিং খরচ, হ্যাঁ, অবচয়, তারপরে হেড অফিস থাকলে হেড অফিসের খরচ, আমার প্রফিট, ওইগুলো যোগ হয়। মানে এই 4.3 আমরা ডিটেলস আলোচনা করব। তো এখানে একটা ঘোষণা হলো আমার, আসলে বেসিক্যালি ঘোষণা হলো আমার উপকরণ কতটুকু লাগতেছে। তার মানে 1 মিটারের জন্য আমার 1 কেজি উপকরণ লাগতেছে। তো 1 কেজি উপকরণ লাগলে তাহলে আমি কিনছি 1000 কেজি মাল আর উৎপাদন করছি 500 মিটার ফেব্রিক্স। তাহলে 500 মিটার ফেব্রিক্স উৎপাদন করছি, দেখাইছি। কি করলো ব্যাট অফিস থেকে আমার ওই যে মাস শেষে, ওই প্রতি অর্থ বছর শেষে জুন মাসে আইসা ওরা একটা ফিজিক্যালি, অনেক ফিজিক্যালি আসে বা স্টক রেজিস্টার তাদের কাছে নিয়ে যাইতে হয়, বা ওরা মাঝে মাঝে অফিসে ভিজিট আসে যে আপনার স্টক কি আছে। তো তখন দেখে ধরেন এটাই 1000 কেজি কিনছে। 1000 কেজি কেনার পর আমার ফিনিশ গুডস রেজিস্টারে 6.2 দেখলো যে 500 কেজি উৎপাদন হয়ে বিক্রি হয়েছে। আর র মেটেরিয়ালস থাকার কথা তাইলে 500 কেজি, কিন্তু র মেটেরিয়ালস রেজিস্টারে যায় দেখে যে, প্র্যাকটিক্যালি যায় দেখে যে আসে 400 কেজি। তাহলে 100 কেজি কম আছে। তাহলে 100 কেজি যেহেতু কম আছে, এই 100 কেজির জন্য সে কত মিটার উৎপাদন করার কথা? 100 কেজি। তো 100 কেজি যেহেতু সে উৎপাদন দেখায় নাই, এখানে একটা গ্যাপ রয়েছে, তাহলে এই 100 কেজি হলো সে ফাঁকি দিছে। 100 কেজি দিয়ে 100 মিটার ফেব্রিক্স উৎপাদন করছে, যার মূল্য যদি ঘোষণা মূল্য অনুযায়ী যা থাকে 1 লাখ টাকা মূল্য হইলে এই 15,000 টাকা সে ভ্যাট ফাঁকি দিছে। ক্লিয়ার? মানে এই যে গ্যাপটা বের করছে 500 কেজি হওয়ার কথা, কিন্তু হয়েছে এই
500 মিটার হওয়ার কথা, 500 মিটার হয়েছে, কিন্তু স্টকে যায় কম আছে। স্টকে 500 কেজি থাকার কথা, আছে 400 কেজি। ফিজিক্যালি যায় দেখে কম পাইছে, তখন এটা এই ফাইন্ড আউট হয় যে সে এই উৎপাদন করে মানে দেখায় নাই, ব্যাট ফাঁকি দিছে। অথবা যদি কোনো নষ্ট হয়, তার সেটা প্রুফ দেখাইতে হইতে পারে, নষ্ট হইতে পারে, কেন কম আছে, ওয়েস্টেজ বেশি হয়েছে, তাহলে তাকে প্রমাণ দেখাইতে হবে যে এই ক্ষেত্রে ওয়েস্টেজ গুলো রাখতে হবে। আবার কিছু ওয়েস্টেজ আছে দেখা যায় না, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ওয়েস্টেজ দেখা যায় না, পুড়ে যায়, সেগুলো তো দেখানোর কিছু নাই। না, বাস্তবে হলো ওই কিছু কিছু ক্ষেত্রে স্টক কখনো মিলে না, কিন্তু এই ম্যাথমেটিক্যাল এই ক্যালকুলেশনটা করার জন্যই বেসিক্যালি এই ঘোষণাটা রাখছে। কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে, একটু খেয়াল করেন, ওই স্টেপ কি ওইটা কি আলাদাভাবে দেখাই দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওখানে? হ্যাঁ হ্যাঁ দেখাইতে হবে। আমি এটা নিয়ে মূসক 4.3 অনেক গুরুত্বপূর্ণ, এটা নিয়ে বিস্তারিত ক্লাস আছে। আমি একটু কেন করতে হয় এটা বলতে গিয়ে আপনাদের একটু ব্রিফিং দিলাম। এটার অনেক বড় ক্লাস আছে, একটা ক্লাস হবে না আমার এটা শেখার জন্য আমাদের। কারণ এই যে একটা উপকরণ শুধু 4.3 দেখাবো না, এটা ব্যাকগ্রাউন্ডে কস্টিং আছে। এই কস্টিংটা ধরেন আপনি, কস্টিংটা সবাই দেখায় না, আমি কস্টিংটা সহ দেখাবো যে কিভাবে এই প্রতিষ্ঠানের 4.3 ঘোষণা হয়, এবং এটা কস্টিং হওয়ার পরে এই 4.3টাতে ওই তথ্যগুলো এখানে বসাইতে হয়, ওইটা ডিটেলস দেখাবো। এখানে বিস্তারিত আমরা আরো জানবো কিভাবে ক্যালকুলেশনটা হয়। আমি একটু দেখাইলাম আর কি, এটা কেন মেনটেন হয় এটা বলার জন্য। কোম্পানিতে যখন মানে অ্যাকাউন্টস করা হয় তখন তো এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টসটা করে আর কি। হ্যাঁ তো ওইটা তো আপনি যেটা বলছেন ওইটা তো কস্ট অ্যাকাউন্টিং এর কাজ, বা মানে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ। তো ওটা এক্ষেত্রে ওইটা কে বের করবে? হ্যাঁ, আমি বলি এটা দুইজনের সহযোগিতা লাগে, মানে একা হবে না। ধরেন একটা যে কোনো একটা প্রতিষ্ঠান যখন একটা পণ্য মার্কেটে নিয়ে আসে, তার একটা গোল করে, হ্যাঁ, মানে একটা ডাটাবেস তৈরি করে যে আমি একটা এই পণ্য তৈরি করব, আমার এই পরিমাণ র মেটেরিয়ালস লাগবে, আর র মেটেরিয়ালস মূল্য এটা। ঠিক আছে, এটা তো একটা কস্টিং, মানে একটা ডিপার্টমেন্ট করে, যারা রিসার্চ করে, আর&ডি করে। একটা প্রোডাক্ট তো আর&ডি ছাড়া আসে না, যে কোনো প্রতিষ্ঠানেই হোক, নাকি? যদি আমি এই অবশ্যই মাউসটাই যদি চিন্তা করি, এই মাউসটা যদি তৈরি করতে হয়, তাহলে মাউসটার কি কি লাগতেছে। যদি কেউ এই প্লাস্টিকটা তৈরি করে, নিজেদের স্থাপনা থাকে, তাহলে প্লাস্টিকে এখানে কি কি ম্যাটেরিয়াল লাগছে, কতটুক ম্যাটেরিয়াল লাগছে, তা আসে। এবং এটার ভিতরে আরো কি কি জিনিস আছে, এই সব জিনিস, ব্যাটারি লাগে, এখানে লাইট আছে, যা যা আছে, এই সব কিছু লাগে। তো এটা একটা কস্টিং করে না একটা ডিপার্টমেন্ট, শুধু ম্যাটেরিয়াল কস্টিং। তো এই ম্যাটেরিয়াল কস্টিং যারা এটার সাথে ডিরেক্ট সম্পৃক্ত, আর&ডি হোক, প্রোডাকশন স্পেস হোক, তাদের কাছ থেকে এই কস্টিংটা নিবে। তো ওরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট কি করে, এই কস্টিংটা একটা মূল্য নির্ধারণের আগে একটা কস্টিং নেয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আর সব প্রতিষ্ঠানে হলো এই কস্টিং ডিপার্টমেন্ট থাকে না, ওই অ্যাকাউন্টসই, ফাইন্যান্স অ্যাকাউন্টসই কাজটুকু করে। খুব কম প্রতিষ্ঠান আছে যে কস্টিং ডিপার্টমেন্ট আছে, মানে বড় বড় প্রতিষ্ঠান যে ওষুধ কোম্পানি এদের আছে, গার্মেন্টস কিছু কিছু আছে, সব প্রতিষ্ঠানে নাই। তো ধরেন এটা যারা উৎপাদন করবে তারা এটার এই লিস্ট দিল, লিস্ট দেওয়ার পরে কত কস্টিং করে পারচেস করছে, ওই লিস্ট দিল। এখন হলো যে ডিপার্টমেন্ট কস্টিং করবে, তারা এটার সাথে আর কি কি খরচ অ্যাড করবে সেটা অ্যাড করে দিবে, এড করে ওই ভ্যাট বিভাগকে দিবে। ভ্যাট বা ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যদি ভ্যাট পার্সন কেউ কাজ করে, তাকে দিবে, তারা এটার কাজ করবে, এটার ঘোষণা দিবে। এখানে অনেক মেকানিজম আছে, যখন আমরা কাজ করব কিভাবে করে সেটা দেখবো, অনেক মেকানিজম আছে কিভাবে। নর্মাল যেই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা হয় সেখানে তো ওয়েস্টেজেরও একটা স্কোপ থাকে, যে হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমরা নর্মাল অবশ্যই অবশ্যই। প্রোডাকশনে একটা ওয়েস্টেজ পার্সেন্টেজ অ্যাড করার সুযোগ থাকে। আর হ্যাঁ হ্যাঁ যদি লার্জ লার্জ স্কেলে কোনো ওয়েস্টেজ হয়, সেই ক্ষেত্রে হয়তো ডিক্লারেশন বা হচ্ছে ডকুমেন্টেশনের ইস্যুস আসে, এবং সেটা সেই ওয়েস্টেজটা যদি সেল করে কোনো স্যালভেজ ভ্যালু আসে, সেটারও একটা হ্যাঁ হ্যাঁ প্রক্রিয়া আছে আছে, ভ্যাট আইনি আছে প্রক্রিয়া আছে আছে। আলাদা করে। সেটা আসলে আলোচনার আসলে বিশাল জায়গা আছে, আর হ্যাঁ সেটা হ্যাঁ আশা করি পরে আমরা দেখতে পাবো। হ্যাঁ 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 রাইট, ঠিক আছে। তাই এই উপকরণ সহগ ঘোষণা গেল, এই আইন অনুযায়ী এটা এটা দেখতেই যাবে যে অনেকে, আপনি ব্যবসা করতে গেলে, ধরেন ট্রেডিং বিজনেস করতে গেলে, আপনার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তো ওনারা আপনার কর্তৃপক্ষ বলতে পারে এটা কোন আইনে আছে যে আপনি এখানে হলো এই প্রোডাক্টের মূল্য ঘোষণা দিতে হবে, এটা কোথায় আছে আপনি দেখান তো। নর্মালি এটা বলতেই পারে। তো দেখানো হলে এইটা একটা, আরেকটা দেখাই। আর রুলসে আছে।
এই যে বললেন না শাকিল যেটা বললেন, এই যে দেখেন বজ্র ওয়েস্ট উপজাত বাই প্রোডাক্ট, হ্যাঁ এই যে এখানে এগুলো ডিটেলস জি জি আলোচনা হবে আমাদের। জি জি দুর্ঘটনায় ক্ষতি হইতে পারে, বিভিন্ন ভাবে ধ্বংস হইতে পারে, হ্যাঁ এখানে এগুলো দেয়া আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব যখন ওই ক্লাসটা করব, তখন এগুলা আলোচনা করব। ইনশাআল্লাহ। এই যে 21 তারা 31-5 আর বিধি 21, দেন বিধি 21-এ উপকরণ উৎপাদক সহগ ঘোষণা সম্পর্কে বলে দিচ্ছে। আপনার ধারা আর বিধির মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হলো ধারা তো আইন, এখানে বলে দিছে এটা করতে হবে, আর বিধিতে হইলো এটা কিভাবে করতে হবে সেই প্রসেসটা বিধিতে দেখায় দিছে। ধারা 32-এর উপধারা 5-এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে মূসক 4.3 বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ উৎপাদন সহগ দাখিল করতে হইবে, যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা সুপারিশ করে কমিশনারের বরাবর দিবে। মূল যে আপনি যে বলবেন কি কেন দিতে হবে, কোন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে, দেখেন এখানে বলে দিছে পণ্য উৎপাদন হোক বা সরবরাহ করে, আমি কিনেও সরবরাহ দিতে পারি, উৎপাদন করেও সরবরাহ দিতে পারি, যে কোনো পণ্যই যখনই সরবরাহ দিব তখনই আমাকে 4.3 দিতে হবে। এই দেখেন একটু শব্দ, আর কিচ্ছু নাই। তাহলে এখানে সেবার ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা না সেবার ক্ষেত্রে পণ্য উঠাই দিছে, সেবার ক্ষেত্রে রাইট। প্রথমে এনেছিল, পরবর্তীতে এটা সেবার জন্য আর হলো ঘোষণা দিতে হবে। রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রেও সেটা মানা করছে, হ্যাঁ রপ্তানির যারা জন্য, ফুলে 100% এক্সপোর্ট করে, যারা হ্যাঁ 100% হ্যাঁ 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 তাদের জন্য তাদের ঘোষণা দিতে প্রয়োজন হবে। নাই। অ্যাকচুয়ালি এটা মূলত এখন অ্যাজ এ টুলস হিসেবে ইউজ হয় যে আপনি সেলস ভ্যাটে ফাঁকি দিচ্ছেন কিনা, যাতে করে আপনার ইনপুটের সাথে যে আপনি কতটুকু পারচেজ হ্যাঁ দেখাচ্ছেন এই যে এবং সেলস করাও দেখাচ্ছেন এই সেইটার যে এটা বললাম না, এই যে এটাই রাইট, সেটার কোএফিসিয়েন্টটা দেখার জন্য হচ্ছে এটা অ্যাজ এ টুল হিসেবে ইউজ করে যে আপনি সেলস ভ্যাট ফাঁক কম দিচ্ছেন কিনা, তার জন্য এটা হিসেবে রেখে দিছে এটা। রাইট। তারপরে বোর্ড কর্তৃক ব্যাখ্যা প্রদান, মানে বোর্ড বিভিন্ন সময় ব্যাখ্যা দেয়, প্রজ্ঞাপন জারি করে, মানে তারপর বিধিতে সংযোজন বিয়োজন করে, এটা এখানেই দেয়া আছে, একটু আমি বিশ্লেষণ করে দিছি আমার মতো। তারপরে করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল, মানে আমরা যখন ভ্যাটটা দিব কখন এটা প্রদান করতে হবে, 4টা স্টেজ আছে কখন আসলে ভ্যাট আরোপ হবে। যখন সরবরাহ প্রদান করা হবে, যখন আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিব বা সার্ভিসটা ডেলিভারি দিব তখন, যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হবে, যখন আমরা মূসক চালানটা ইস্যু করব তখন, যখন পণ্যের আংশিক বা সমুদয় গ্রহণ করা, অনেক সময় অ্যাডভান্স গ্রহণ করি তখন হবে, যেটা আগে ঘটবে। হ্যাঁ এখানে একটু বলে দিছে, করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, মানে যেটা আগে ঘটবে সে তখনই ব্যাট আরোপ হবে। যখন কোনো সরবরাহের ব্যক্তিগত ভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়, ওই নিজেরা ব্যক্তিগতভাবে যখন ইউজ করব তখন এই 4টার মধ্যে কখন ভ্যাট ইমপ্লিমেন্ট হবে, এটা তখনই এখানে ভ্যাট। একটা আমার কোশ্চেন আছে দাদা। জি জি এটা হচ্ছে যেমন আমরা বাড়ি ভাড়ার অ্যাডভান্স দিই, রাইট, এবং কিছু কিছু ক্ষেত্রে বাড়ি ভাড়ার অ্যাডভান্স সমন্বয় হয়, যে প্রত্যেক মাসে ভাড়ার সাথে কিছু টাকা, ধরেন হচ্ছে আমি 2 লাখ টাকা দিয়ে রাখলাম, আমার বাড়ি ভাড়া হচ্ছে 20,000 টাকা করে, 20,000 টাকার মধ্যে ধরেন 2,000 টাকা করে হচ্ছে প্রত্যেক মাসে আমার ভাড়া থেকে অ্যাডভান্স থেকে সমন্বয় হবে, আর 18,000 টাকা আমি ক্যাশ দিব। তাহলে এই যে 2 লাখ টাকা আমি অ্যাডভান্স দিলাম, এটা তো সর্বাগ্রে ঘটছে, রাইট? এই তখনই কি আমার 2 লাখ টাকার এগেইনস্টে ভ্যাট আদায় করতে হবে কিনা? না না ওইটা এটা তো, একটা জায়গায় dispute ওইটা তো আছে। আপনার খরচ না, আচ্ছা, ওটা অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স ওকে, পেমেন্ট আসবে না, কিন্তু আপনি যে 2,000 টাকা অ্যাডজাস্ট করছেন ওইটার উপর ভ্যাট দিতে হবে। আপনার মাসিক ভাড়া কত, মাসিক ভাড়া ধরেন 10,000 টাকা, ওকে, এর মধ্যে 8,000 টাকা ক্যাশ দিচ্ছেন, 2,000 টাকা অ্যাডজাস্ট করতেছেন, রাইট, তাহলে মোট ভাড়া 10,000 টাকা, আপনি ভ্যাট দিবেন 10,000 টাকার উপর। ওকে। অ্যাডভান্স দ্যাট ইজ যেটা ভাড়া দিবেন, প্রদান করার সময় হচ্ছে অ্যাডভান্স দেওয়ার সময় সেটা কর্তন করতে হবে, না না এরকম বা প্রদান না করতে হবে, এরকম কিছু না, তাই তো? না এটা ট্যাক্সের আইনে ওই যে গত বছর একবার জটিলতা হয়েছিল, এটা আবার এবছর ক্লিয়ার করে দিচ্ছে। ট্যাক্সের ক্ষেত্রে কি সেম? ট্যাক্সের ক্ষেত্রে তো একটু ঝামেলা করছিল জায়গায়, হ্যাঁ, যে হ্যাঁ, যখন হ্যাঁ, অ্যাডভান্স পাওনাটা ওটা ইনকাম হিসেবে ট্রিট করবে বলছিল, রাইট, যে রিসিভ করবে তার, সে তা তো এটা রিসিভ না, তা তো এটা সিকিউরিটি মানি নিচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি। এটা এবার ক্লিয়ার করে দিছে। এটা আগের আইনে মানে গত বছর পর্যন্ত এটা ইনকাম হিসেবে দেখাইতে হইতো, এখন আর ইনকাম না, এখন সিকিউরিটি মানি হিসেবে দেখাবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এইখানে আমি একটা উদাহরণ দিয়ে দিছি, যে রফিক সাহেব একটি কোম্পানি পরিচালনা করেন এবং
তিনি আলম সাহেবকে একটি পণ্য সরবরাহ করেন। এই সরবরাহের ক্ষেত্রে নিম্নলিখিত ঘটনা ঘটে। কি করছে? পণ্যটা সরবরাহ দিছে 1 জানুয়ারি, চালানপত্র ইস্যু করছে 3 জানুয়ারি। যদি বাস্তবে এটা মানে এটা সম্ভব না, মানে ভ্যাট আইনে আর কি। কারণ হলো পণ্য সরবরাহ দিলে মূসক চালান হবে না, এটা ধরা পড়লে জরিমানা হবে, বলবো যে ফাঁকি দিছে, এই জন্য করা যাবে না। বাট বলার জন্য বলা, যেহেতু আইনে আছে। সরবরাহের মধ্যেই তো লেখা থাকে, যে চালানপত্রের হ্যাঁ মধ্যে হ্যাঁ লেখা সরবরাহের হ্যাঁ তারিখ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো চালানপত্র ইস্যু করছে 3 জানুয়ারি, পণ্য গ্রহণ করছে, টাকা পাইছে বিক্রি করে 5 জানুয়ারি, ব্যক্তিগত ব্যবহারের জন্য নিছে 7 জানুয়ারি। তো এটা আগে করছে কোনটা? এটা 1 তারিখেরটা। তো এটাই ট্রিট হবে। তারপরে কোন সরবরাহ আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ হিসেবে বিবেচিত হইলে উহার উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে উহা সংগঠিত হইবার সময় প্রদেয় হইবে। কি কি আছে? যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়, যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে প্রাপ্য পণ্যের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়, এবং যখন অনুক্রম সরবরাহের বিপরীতে মূল্য প্রদেয় হয়। এই যে পর্যাবৃত্ত, আনুক্রমিক, এই শব্দগুলোর সাথে কি আমরা অ্যালাইন আছি? তাহলে আমরা আগে দেখি যে আগে আনুক্রমিক সরবরাহ কি। দেখেন, আনুক্রমিক সরবরাহ বলতে বোঝায় যে একটি পণ্য বা সেবা ধাপে ধাপে সরবরাহ করা হয়, যেখানে সরবরাহের প্রতিটি ধাপ আলাদাভাবে মূল্যায়ন ও চালানপত্র করা হয়। যেমন এগুলো হয় কনস্ট্রাকশন, যে কাজগুলো হয়, যেমন একটা বিল্ডিং করতেছে, তো একটা বিল্ডিং করলে তো কন্টিনিউয়াসলি হলো প্রসেস করে। আবার যখন থার্ড পার্টির কাছে দিয়ে দেয় তখন কি করে? তারা প্রথমে ফাউন্ডেশনটা নেয়, তারপরে পিলারগুলো বানায়, তারপরে ছাদ ঢালাই দেয়। তো এই যে ধাপগুলো করে প্রত্যেকটা, তখন কি করে? তারা প্রত্যেকটা ধাপ অনুযায়ী কাজ করে। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখেন, রফিক সাহেব একটি নির্মাণ কোম্পানির পরিচালনা করেন এবং তার কোম্পানি একটি বহুতল ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন। এই কাজটি আনুক্রমিক সরবরাহ হিসেবে বিবেচিত হয়, কারণ পুরো প্রকল্পটি বিভিন্ন ধাপে সম্পন্ন করা হয়। প্রথমে কি করে? চালানপত্র ইস্যু করে। প্রতিটি ধাপ শেষে কোম্পানি একটি চালানপত্র ইস্যু করে, যেমন ভিত্তি স্থাপনের পরে ছাদ ঢালাইয়ের পরে, মানে একটা ভিত্তি স্থাপন করে একটা, তারপর ছাদ ঢালাই করে একটা, তারপরে কি ওই যে পণ গ্রহণ করে, মানে মূল টাকা গ্রহণ করে, তারপরে আবার টাকা প্রদান করে। তো এই যে ধাপগুলো গ্রহণ করছে, প্রত্যেকটা ধাপের জন্য ভিন্ন ভিন্ন মূসক চালান কাটে। তারপর পর্যাবৃত্ত সরবরাহ কি? একটা গেল আনুক্রমিক। আনুক্রমিক হলো এটা রিপিট হইতেছে, একটা বড় প্রজেক্টে 3টা ভাগে বা 4টা ভাগে করে নিছে। আর পর্যাবৃত্ত কি? পর্যাবৃত্ত সরবরাহ বলতে বোঝায় যে একটি পণ্য বা সেবা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সরবরাহ করা হয়, যেমন প্রতি মাসে, ত্রৈমাসিক বা প্রতি বছরে সরবরাহ। যেমন আমরা ইন্টারনেট সেবাটা নেই, একজনের সাথে ডিল হয় একটা ইন্টারনেট কোম্পানির সাথে, বা ডিশ বিল যে নেই তার সাথে একটা ডিল হয়, সে প্রত্যেক মাসে এই সেবাটা দিয়ে যায়, মাসে সে হিসাব পেমেন্টটা নিয়ে যায়। আর ইন্টারনেটের ক্ষেত্রে তো সবাই এখন মূসক চালান দেয়, কারণ না দিলে আবার ব্যাট কাটতে হবে, তো সবাই মূসক চালান দেয়। তাই মাসে মাসে একটা, যতদিন পর্যন্ত তার সার্ভিস নিব, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। আর এখানে হলো একটা ওই যে প্রজেক্ট হয়, প্রজেক্টের 2টা 3টা ভাগ করে হলো ওটা কাজ করে। এই পর্যাবৃত্ত সরবরাহ আর আনুক্রমিক সরবরাহ। 3 নাম্বার, উপধারা 2 এর বিধান সত্ত্বেও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে পানি, গ্যাস, জ্বালানি তেল, বিদ্যুতের আনুক্রমিক বা পর্যাবৃত্তিক সরবরাহ করা হইলে যে তারিখ বা উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে চালানপত্র ইস্যু করা হয়, উক্ত তারিখ হইতে 90 দিনের মধ্যে এটা প্রদেয় হবে। এই বিদ্যুৎ বিল, তো এটা তো কন্টিনিউয়াসলি প্রসেস, এটা চলতেই থাকে, প্রতি মাসে আসতে থাকে, কিন্তু দেখা যায় আমরা সঠিক সময় বিল পাই না। যেমন এখন কি, এখন চলতে আসে অগাস্ট মাস, তো আমাদের যেগুলো পোস্টপেইড মিটার, ব্যবসায়ীদের পোস্টপেইড মিটারই হয়, তো দেখা যায় যে এই জুলাই মাসের বিল আমরা এখনো পাই নাই। না পাওয়াতে এটা কতদিনের মধ্যে আমি এটা অ্যাডজাস্ট করবো? আবার রেয়াত যায়, যে সমস্ত প্রতিষ্ঠানের নিজেদের নামে আছে তারা আবার রেয়াত নেয়, তো এটা কিভাবে আসলে অ্যাডজাস্ট হবে? এই মূসক, এই এই বিদ্যুৎ বিলের কপিটা, ওয়াসা বিলের কপিটাই কিন্তু মূসক 6.3 হিসেবে ট্রিট হয়। এটার জন্য ভিন্ন মূসক 6.3 দেওয়া লাগে না। যেহেতু এটার মাধ্যমে রেয়াত নেয়, তাহলে কতদিনের মধ্যে পেমেন্ট হবে, কতদিনের রেয়াত নিবে, এই জিনিসটা এখানে ক্লিয়ার করা আছে। যেমন আমরা বিলটা পাইলাম 1 ফেব্রুয়ারি, এই যে 90 দিন বলছে, তো 1 ফেব্রুয়ারিতে বিল পাইয়া, জানুয়ারি মাসের গ্যাস সরবরাহ, 1 ফেব্রুয়ারিতে আমরা বিল পাইলাম, বিল পাইয়া এটা 90 দিনের মধ্যে মূসক পরিশোধ করতে হবে। এটা কে করবে? এটা গভর্নমেন্ট, যেই ওয়াসা
ওয়াসা করবে 90 দিনের মধ্যে এটা পরিশোধ করে। আমরা তো দিয়ে দিব গভর্নমেন্টের কোষাগার ওয়াসা গভর্নমেন্টের কোষাগারে যে ভ্যাট আদায় করছে এটা জমা দিবে 90 দিনের মধ্যে, সে টাইম পাবে পয়লা মে পর্যন্ত পরিশোধ করার। এটা বেসিক্যালি এই যে আজকের এই কালেকশনটা হলো গভর্নমেন্ট কিভাবে কালেকশন করবে এই প্রসেসটাই, আর যারা দিবে তারা কিভাবে দিবে তাদের দুইজনকে জানান। 34 আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ। আনুক্রমিক পর্যাবৃত্ত সরবরাহের প্রতিটি সরবরাহের পৃথক সরবরাহ হিসেবে গণ্য হবে। আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের প্রতিটি সরবরাহ পৃথক সরবরাহ হিসেবে গণ্য হবে। তাই আনুক্রমিক সরবরাহ আমরা একটু আগে পড়লাম যে একটা প্রজেক্ট যখন হয় নির্মাণ প্রকল্প, এই আলাদা আলাদা সরবরাহ হিসেবে যে ভিত্তি তৈরি ও চালানপত্র ইস্যু, ফ্লোর তৈরি বা চালানপত্র ইস্যু, ছাদ তৈরি বা চালানপত্র ইস্যু, এই যে 3টা ধাপে গেল। পর্যাবৃত্ত সেম, এই যে ইন্টারনেট বিলের সেবা ওটা কাছাকাছি কিভাবে গণ্য হবে এটা এখানেই তুলে ধরছে, একই জিনিস। 2 যদি আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের প্রতিটি সরবরাহ তাৎক্ষণিক ভাবে পৃথক করা না যায় তাহলে উক্ত সরবরাহের পৃথক সরবরাহের পর্যায়ক্রম হিসেবে গণ্য করা হবে, যাহার প্রত্যেকটি উক্ত সরবরাহের অনুপাতের সহিত সঙ্গতিপূর্ণ এবং যাহার সহিত পর্যায়ক্রমিক পণ্যের প্রত্যেক পৃথক অংশ আনুপাতিক হারে সংশ্লিষ্ট। এটা একটু অনেক জটিল করে বলছে, আবার একটু পড়ি আপনারা শুনেন। যদি আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের প্রতিটি সরবরাহ তাৎক্ষণিকভাবে পৃথক করা না যায়, মানে আলাদা করা না যায় যে এটা আনুক্রমিক না পর্যাবৃত্ত, তাহা হইলে উক্ত সরবরাহকে পৃথক সরবরাহের পর্যায়ক্রম হিসেবে গণ্য করা হবে। এটা পৃথক পৃথক ধরা হবে, যাহার প্রত্যেকটি উক্ত সরবরাহের অনুপাতের সহিত সঙ্গতিপূর্ণ এবং যাহার সহিত পর্যায়ক্রমিক পণ্যের প্রত্যেক পৃথক অংশ আনুপাতিক হারে সংশ্লিষ্ট। আমরা একটা ডাইরেক্ট উদাহরণে চলে যাই। নির্মাণ প্রকল্প। আলম সাহেবের একটি নির্মাণ প্রকল্প পরিচালনা করেছেন যা বিভিন্ন ধাপে সম্পন্ন হয়। তাহলে কি হয়, একটা ভিত্তি তৈরি করতে তার 30% খরচ হয়েছে, ফ্লোর তৈরি করতে 50%, আর প্রকল্পের অন্যান্য ছাদ তৈরি অন্যান্য খরচ সহ হয়েছে 20%, মোট 100% খরচ। তো প্রকল্পটি ধাপে ধাপে সম্পন্ন হয়, কিন্তু প্রতিটি ধাপ সম্পন্ন হওয়ার সাথে সাথে আলাদা চালান ইস্যু করা সম্ভব হয় না। তাই পুরো প্রকল্পকে বিভিন্ন ধাপে ভাগ করা হয় এবং প্রতিটি ধাপের জন্য আনুপাতিক হারে মূল্য নির্ধারণ করা হয়। উদাহরণ যদি আমরা দেই, পুরো প্রকল্পের ভিত্তিমূল্য 10 লাখ টাকা, তাহলে এর 30% 3 লাখ টাকা, আর ফ্লোর তৈরির জন্য 50% 5 লাখ টাকা, আর ছাদ তৈরির জন্য 20% 2 লাখ টাকা। প্রতিটি ধাপের জন্য আলাদা করে মূসক নির্ধারণ করা হবে। আলাদা করে ফেলছে, দেখেন যখন মানে ট্র্যাক করতে পারতেছে না তখন এটাকে আলাদা আলাদা করে মূল্যায়ন করছে। ইন্টারনেট সেবাও সেম। রফিক সাহেব তার কোম্পানির জন্য বার্ষিক ইন্টারনেট পরিষেবা চুক্তি করেন, কিন্তু মাসিক ভিত্তিতে পরিষেবাটি গ্রহণ করেন। মাসিক বিলিং কি, এই যে প্রথম মাস জানুয়ারি মাসে ইন্টারনেট পরিষেবার জন্য বিল ইস্যু করে, ফেব্রুয়ারি মাসে ইন্টারনেট পরিষেবার জন্য বিল ইস্যু করে, মার্চ মাসে ইন্টারনেট পরিষেবার জন্য বিল ইস্যু করে। প্রতি মাসে পরিষেবার অংশকে আলাদা আলাদা সরবরাহ হিসেবে গণ্য করা হবে এবং প্রতি মাসের জন্য আলাদা করে মূসক সরবরাহ করা হবে। এটা আমরা সবাই জানি যে ইন্টারনেট আলাদা প্রত্যেক মাসে আলাদা আলাদা করে দেয়, আলাদা আলাদা হিসেবে ট্রিট করে। এখানে একটু জটিলতা আছে। লিজ বা সম্পত্তি ব্যবহারের অধিকার সংক্রান্ত সরবরাহের প্রতিটি অংশের ক্ষেত্রে লিজ বা সম্পত্তির উক্তরূপ ব্যবহারের অব্যাহত সময়কাল সরবরাহের সময় হিসেবে গণ্য হবে। মানে যেই পিরিয়ডটা সে লিজ নিবে ওই সময়টুকুরই সে ভাড়া দিবে। যেমন রফিক সাহেব তার কোম্পানির জন্য একটি অফিস স্পেস লিজ নেন, লিজ চুক্তির সময়কাল 1 বছর। এই লিজ চুক্তি 1 বছর কোন 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। সরবরাহের এই সময়টা ওই যে পুরো সময়কাল হইলো একটা চুক্তিপত্র এবং প্রত্যেক মাসে সে ভাড়া দিয়ে যাবে। গুদাম ভাড়াও সেম, একটা নির্দিষ্ট সময়ের জন্য নেয়, লিজ নিয়ে ওই সময়টার জন্য ভাড়া দেয়। একই চালানে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ, একই চালানে একাধিক ধরনের পণ্য ও সেবা সরবরাহ। আমরা কি করি, অনেক সময় ভ্যাটকে মানে ট্যাক্স লায়াবিলিটি কমানোর জন্য অনেক মেকানিজম করি। তো মেকানিজম সব সময় মেকানিজম কাজে আসবে না। কেন? এই আইনটার প্রেক্ষাপটে আপনি ইচ্ছা করলেই মানে একই চালানে একাধিক জিনিস দিয়ে ওই এক রেট বসাই দিবেন, তা হবে না। এটা এখানে ক্লিয়ার করছে। কোন সরবরাহে একাধিক ধরনের পণ্য বা সেবা থাকিলে নিম্নরূপে কর আরোপ করিতে হইবে, যথা
প্রতিটি সরবরাহের ক্ষেত্রে প্রত্যেক ধরনের পণ্য বা সেবাকে পৃথকভাবে প্রদর্শন করতে হবে, মানে আলাদা আলাদা করে প্রদর্শন করতে হবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাইবে না। ক্লিয়ার হয়েছেন? এখানে মাইরপেস নাই, শব্দগত একবারে মানে সহজ শব্দই। মানে আপনি ইচ্ছে করলেই কৃত্রিমভাবে সংযোজন মানে ভাগ করতে পারবেন না, এবং প্রতিটা সেবা এবং পণ্য আলাদা আলাদাভাবে দিতে হবে। এমন একটা আমরা উদাহরণ যদি দেখি, রফিক সাহেব তার কোম্পানির জন্য একটি চালানের ল্যাপটপ, প্রিন্টার এবং স্ক্যানার সরবরাহ করেন। ল্যাপটপ দিছে 5টা, প্রিন্টার দিছে 2টা, স্ক্যানার দিছে 3টি। প্রত্যেকটি পণ্য আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে। যদি সে এটা কৃত্রিমভাবে সরবরাহ করে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি কোনো সরবরাহকে একক সরবরাহ হিসেবে দেখা যায়, তবে তা কৃত্রিমভাবে করা যাবে না। অর্থাৎ একটি পণ্য বা সেবা যদি একক সরবরাহ হিসেবে বিবেচিত হয়, তবে তাকে বিভাজন করে আলাদা আলাদা দেখানো যাবে না। উদাহরণ কি, রফিক সাহেব একটি কম্পিউটার সিস্টেম বিক্রি করেন যা কেস, মনিটর, কিবোর্ড এবং মাউস সহ একটি প্যাকেজ হিসেবে আসে। এটি একটি একক সরবরাহ হিসেবে বিবেচিত হবে। সে যদি ইচ্ছা করে এগুলো ভাগ ভাগ করে বিভিন্ন রেট বসায়, তাহলে হবে না। তারপর আরেকটা কি, রফিক সাহেব একটি ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান চালান। তিনি নতুন গ্রাহকদের ইন্টারনেট সংযোগ ইনস্টল করার জন্য একটি প্যাকেজ অফার করেন, যেখানে ইন্টারনেট পরিষেবা এবং ইনস্টলেশন ফি উভয়ই অন্তর্ভুক্ত থাকে। তো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইন্টারনেট সংযোগ, ইনস্টলেশন এবং ইন্টারনেট পরিষেবা মূলত একটি একক সরবরাহ হিসেবে বিবেচিত হয়, কারণ ইনস্টলেশন ছাড়া ইন্টারনেট পরিষেবা প্রদান করা যায় না এবং উভয়টি একে অপরের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে ইন্টারনেট সংযোগ, ইনস্টলেশন এবং ইন্টারনেট পরিষেবাকে আলাদা আলাদা করে বিল প্রদান করা কৃত্রিম বিভাজন হিসেবে বিবেচিত হবে। কারণ সে যদি কানেকশন না দেয়, তো ইন্টারনেট সার্ভিস দিতে পারবে না। সে তো আগেই চুক্তিবদ্ধ হয়েছে যে এটা আমার দুইটা একসাথেই প্যাকেজ, তো আলাদা আলাদা করলে এটা হবে না। এবং আমরা আরেকটা যদি দেখি, যে ল্যাপটপ বিক্রি করি, তো ল্যাপটপের সাথে ল্যাপটপ চার্জার থাকে, ব্যাগ থাকে। তো এই যে যদি আমরা ব্যাগেই দেই, ব্যাগ যদি সাথে দিই, যদি ব্যাগকে আলাদা দেখাই আবার ল্যাপটপকে আলাদা দিয়ে থাকে, তাহলে হবে না। এটা কৃত্রিমভাবে বিভাজন করা হয়, এটাও আইনের পরিপন্থী। ক্লিয়ার হয়েছেন যে জোর করে আলাদা করা যাবে না, কৃত্রিমভাবে বিভাজন করা যাবে না, এবং আলাদা আলাদা সেবা, আলাদা আলাদা পণ্য, এটা স্পেসিফিক করা লাগবে। একটু রেসপন্স করেন। জি দাদা, ক্লিয়ার। চলমান ব্যবসা প্রতিষ্ঠান বিক্রয়, অনেক পেসিভিটি আছে। আমি এটা একটা শুধু ওভারভিউ দেই। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো সেটা আমি এখন বিক্রি করতে চাই। বিক্রি করতে চাইলে প্রসেস কি? বিক্রি করতে চাইলে প্রসেস হইলো আমাকে ভ্যাটের যত লেনদেন আছে তা পরিশোধ করতে হবে, দায় দেনা যা আছে আমার নামে ক্লিয়ার করতে হবে, লিগ্যাল যত ফর্মালিটিস আছে তা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে দুইজনের একটা এগ্রিমেন্ট হবে। এই এগ্রিমেন্ট আমি যে আরেকজন, আমি ধরেন আপনাদের মধ্যে একজন কাকে, এই পরাণ মণ্ডল আমার প্রতিষ্ঠানটা কিনে নিবে। এই পরাণ মণ্ডল কিনে নেওয়ার জন্য লিগ্যাল যত ফরমেশন আছে সব কমপ্লিট করবে। কমপ্লিট করে আমি এই ডিক্লারেশনটা দিব, ও ডিক্লারেশন গ্রহণ, একটা এগ্রিমেন্ট হবে, 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট হয়ে আমার যা ব্যাট লাইবিলিটি আছে তা আমি পরিশোধ করব, এবং ভবিষ্যতে যদি কোনো ব্যাটের লাইবিলিটি তৈরি হয় সেটা পরাণ মণ্ডল পরিশোধ করবে, এরকম একটা এগ্রিমেন্ট দিবে। এগ্রিমেন্ট দিয়ে এই ব্যবসাটা নিবে। ভবিষ্যতে যদি কোনো লাইবিলিটি ভ্যাট ফাঁকি বের হয় বা ব্যাট কোনোভাবে কম দিছে ওটা বের হয়, সেটা যে এটা অ্যাকোয়ার করে নিবে, যে প্রতিষ্ঠান কিনে নিবে সে সেটা পরিশোধ করবে। এই শর্ত সাপেক্ষে সে তার প্রতিষ্ঠান বিক্রি করে দিবে। তার যে লাইবিলিটি আগের, আমার লাইবিলিটি আমি শোধ করে দিব, আর এরপরে যদি তৈরি হয়, গ্যাপ বের হয়, সেটা পরাণ মূল্য পরিশোধ করবে, এটা ডিসিটির কাছে সে এগ্রিমেন্ট দিবে। এখানে আরো অনেক কিছু আছে আর কি, এটা ওই যে গ্যারান্টি দিতে হয় আর কি, এগ্রিমেন্ট মানে এটা গ্যারান্টি। আচ্ছা, 37 অধিকার, রাইটস, ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার এবং ভাউচার। যদি কোনো অধিকার বা ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার প্রয়োগ করা হয়, তবে উক্ত অধিকার বা ভবিষ্যৎ ক্রয় বিক্রয়ের অধিকার প্রয়োগের মাধ্যমে
যে সরবরাহ প্রদান করা হয় উহার পণ হইবে অধিকার প্রয়োগের পর অতিরিক্ত পণ থাকিলে উহার সমপরিমাণ। এটা আবার পড়ি, যদি কোনো অধিকার বা ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার প্রয়োগ করা হয় তবে উক্ত অধিকার বা ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার প্রয়োগের মাধ্যমে যে সরবরাহ করা হয় উহার পণ হইবে অধিকার প্রয়োগের পর অতিরিক্ত পণ থাকিলে উহার সমপরিমাণ। তা আমরা আগে অধিকার কি এটা জানি। অধিকার বলতে বোঝায় সেই ক্ষমতা বা সুযোগ যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো সম্পদ সেবা বা সুবিধা উপভোগ বা ব্যবহার করার সুযোগ প্রদান করে, মানে একটা চুক্তি করে। যেমন পরাণ মণ্ডলের সাথে আমার সাথে একটা চুক্তি হইলো যে তিনি একটা সার্ভিস দিবেন বা আমি তার কাছ থেকে একটা ফ্লোর ভাড়া নিব, তিনি আমাকে একটা ফ্লোর ভাড়া দিবেন। এটা 1 বছরের জন্য একটা চুক্তি হইলো। চুক্তি হইলো মানে আমি এই ফ্লোরটা ভাড়া নিতে পারবো, একটা গাড়ির পার্কিং ভাড়া নিতে পারি। তো এটা একটা চুক্তি হইলো যে আমি তার কাছ থেকে একটা পার্কিং ভাড়া নিলাম এবং এই অধিকারটা সে আমাকে দিয়ে দিছে। এবং এই যে একটা চুক্তিটা হইলো, এই চুক্তির পাশে আরেকটা জিনিস আছে। আপনি যদি গাড়িটা এই ভাড়াটা নেন, এই ভাড়াটার জন্য মাসে আমাকে 5,000 টাকা করে দিতে হবে গ্যারেজ ভাড়াটার জন্য বা স্পেস ভাড়াটার জন্য। তো তাহলে আরেকটা চুক্তি হলো এটার জন্য পেমেন্টও দিতে হবে। তো ওইখানে প্রথম চুক্তিটা হলো একটা অধিকার পাইলাম যে আমি এটা ইউজ করতে পারবো, এটা একটা অধিকার। তারপরে হলো ওই যে সেবা বা ক্রয় বিক্রয় যেটা হয় ওটা ভাড়াটা দিলাম। সেটা হলো ওই যে ভবিষ্যৎ ক্রয় বিক্রয়ের অধিকার দিয়ে দিল এবং এটা দিয়ে দিল, এটা পেমেন্ট করলাম। তারপর হলো ভাউচারটা কি? ভাউচার হইলো আমরা অনেক সময় যে কুপন কিনি না, এই যে বাটার ভাউচার কিনি, যে আমরা 2,000 টাকার ভাউচার কিনি 1500 টাকা দিয়ে বা 1,000 টাকা দিয়ে, অনেক সময় বিভিন্ন অফার দেয়। তো এটা হলো ওই ভাউচার। তো যখন আমি কোনো পণ্য বা সেবা কিনবো বা সেবা কিনবো, যাই কিনবো ওই ভাউচারের সুবিধা ভোগ করবো। তাহলে আমি বাটার থেকে 2,000 টাকা একটা ভাউচার কিনলাম, ভাউচার কিনে 1,000 টাকা দিলাম। তো ওই 1,000 টাকা দিলে এই 1,000 টাকাই আমার হলো পরিশোধিত মূল্য। তো তারা ভ্যাট দিবে কোন টাকার উপরে? 1,000 টাকার উপরে। একটা সংযোজন আছে, কোন সরবরাহের সমূহ বা আংশিক মূল্য পরিশোধের নিমিত্ত ভাউচার গ্রহণ করা হলে উক্ত সরবরাহের পণ হইবে উক্ত ভাউচারের মূল্য বিয়োগ করিবার পর যে মূল্য অবশিষ্ট থাকে সে মূল্য। এখন আমি ভাউচার কিনলাম 2,000 টাকার, যে পণ্যটা কিনলাম সেটা হলো 3,000 টাকা। তাহলে বাকি যে টাকাটা দিলাম 1,000 টাকা, আমি ভাউচার 1,000 টাকা দিতে হবে, 3,000 টাকার পণ্য কিনলাম, ওই 1,000 টাকা বাড়তি আমাকে দিতে হবে, ওই 1,000 টাকার উপর আমার ভিন্ন ভ্যাট দিতে হবে। কোন ভাউচার সরবরাহ করযোগ্য সরবরাহ না হইলেও উপধারা 2 প্রযোজ্য হইবে না। এটা প্রযোজ্য হইবে না যদি ওই ভাউচারের মূল্যটা নির্ধারণ না থাকে। ওটা কি ধরনের আছে ব্যাখ্যা? এই ধারায় ভাউচার অর্থ প্রদত্ত কোনো রসিদ, টিকিট, স্বীকারপত্র বা ইলেকট্রনিক পদ্ধতিতে ইস্যুকৃত অনুরূপ দলিল যাহার পণ্য বা সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহ পাওয়ার অধিকার অর্জন করে, তবে উহার মধ্যে ডাক টিকিট বা রাজ্য সিস্টেম অন্তর্ভুক্ত হইবে না। তাই এখন তো সব ভাউচারে ডিজিটাল ভাউচার। আবার কেউ আবার মানে হার্ড কপি দেয়, যেমন আড়ং এর থেকে আমি ভাউচার নিলে হার্ড কপি দেয়, বা আমরা অনলাইনে যখন এই যে দারাজ থেকে কিনি, সারা থেকে কিনি, বাটা থেকে কিনি, অ্যাপেক্স থেকে কিনি, ওগুলো ডিজিটাল ভাউচার থাকে। আবার রকমারি হার্ড ভাউচার দেয়। তো বাড়তি টাকাটা দিতে হয়, বাড়তি টাকা যখন না থাকে তখন দিতে হবে না। আর এখানে হইছে কিছু ভাউচার হইছে এটা আসলে ভ্যালুয়েশন করা যায় না। যেমন আমি একটা ক্লাবের মেম্বারশিপ নিলাম, মেম্বারশিপ নিয়ে আমি 1 বছরের সুবিধা পাবো, এটা ভ্যালুয়েশন করা সম্ভব না। এটা ভাউচারই দিল আমাকে, মেম্বারশিপ নেয়ার জন্য হয়তো একটা ফি নিতেও পারে, নাও নিতে পারে, কিন্তু এটা কোনো মূল্য নাই। আমি এই ক্লাবের মেম্বারশিপের ক্লাবের যত সুবিধা আছে সব সুবিধা ভোগ করব। এই ক্ষেত্রে কোনো যেহেতু মূল্য নির্ধারণ নাই, সেটা হলো ওটার ভ্যাট ইমপ্লিমেন্ট এক্ষেত্রে হবে না। এই যে এখানে দেখেন ক্লাব মেম্বারশিপ মূল্য 2,000 টাকা দিয়ে সে মেম্বারশিপ কিনেছে, সারা বছর বিভিন্ন সুবিধা ভোগ করছে। তো ভোগ করার জন্য ওই যে সেবাগুলোর কোনো মূল্য ডিফাইন নাই। কিন্তু উপরে আমরা যখন দেখছি একটা ভাউচার নিছি, যদি আমি রকমারি থেকে 500 টাকার একটা ভাউচার কিনি, 500 টাকার ভাউচার কিনে রকমারি থেকে ওই 500 টাকা দিলাম বা 300 টাকাই দিলাম, যাই দিলাম, বিভিন্ন অফারে কিনতে পারি, আমি ওই টাকারই বই পাবো। বা বেশি কিনলে বেশিটা আমাকে দিতে হবে, কম কিনলে আমি এই সুবিধা পাবো না যেটা দিয়ে দিচ্ছি। বেশি কিনলে বেশিটা দিতে হবে বা সমপরিমাণ কিনতে পারবো, ওটা ডিফাইন করা যায়। কিন্তু এক্ষেত্রে যখন আমি 2,000 টাকার মেম্বারশিপ দিয়ে আমি সুবিধা নিলাম, তার অনেক ধরনের প্যাকেজ আছে, সুবিধা আছে, সেগুলো কোনো সেবারেই ডিফাইন করা যায় না, তখন আর ভ্যাট প্রযোজ্য হবে না।
দ্যাট মিনস আমি যদি আগাম রকমারি থেকে ভাউচার কিনি দাদা, সেই ক্ষেত্রে কি জি ওটা ভ্যাট ইনক্লুডিং হিসেবে বিবেচিত হবে, তাই কি? হ্যাঁ জি 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 ইনক্লুডিং এবং ওই ক্ষেত্রে ধরেন আপনার 500 টাকার ভাউচারটা 300 টাকা দিল, হ্যাঁ, তো ভ্যাট দিতে হবে কিন্তু 300 টাকার উপর, আপনি আচ্ছা সুবিধা পেলেন 500। আচ্ছা, ঠিক আছে। আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহ, মানে এই 38 হলো একটা বিশাল প্রসেস, বিশাল বড় একটা চ্যাপ্টার ধারা। আচ্ছা আমি সংক্ষেপে ডিসকাস করি। কোন টেলিযোগাযোগ ভাই কিছু বলতে চাচ্ছেন? অন আছে, কার মাইক্রোফোনটা অন আছে? মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করে রাখেন। হ্যালো এভরিবডি, মাইক্রোফোন গুলো অফ করে রাখেন। সবাই সংবাদ শুনতেছে, সংবাদ শুনে কি হবে? আচ্ছা, কোন টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহকারী কর্তৃক কোন আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য মূল্য ছাড় সহ টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগীর নিকট সরবরাহ করা হইলে উক্ত মূল্য ছাড় সহ উক্ত সরবরাহের পণ নিরূপণ করিতে হইবে। তবে শর্ত থাকে যে এই ধারা একজন টেলিযোগাযোগ সরবরাহকারী কর্তৃক অন্য টেলিযোগাযোগ সরবরাহকারীর নিকট টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। যেমন রফিক সাহেব একটি টেলিযোগাযোগ কোম্পানি চালান যা রিচার্জ কার্ড সরবরাহ করেন। তিনি তার ডিস্ট্রিবিউটর আলম সাহেবকে 100টি রিচার্জ কার্ড সরবরাহ করেন। প্রতিটি রিচার্জ কার্ডের মূল্য 50 টাকা। রফিক সাহেব আলম সাহেবকে 20% মূল্য ছাড় দেন। তো এই 20% যদি 100টি রিচার্জ কার্ড 50 টাকা করে 20% দেন 50 টাকার উপর 10 টাকা, আর তাহলে কার্ডের মূল্য হলো 40 টাকা, তাই 100টা কার্ডের মূল্য হলো 4000 টাকা। তো এখানে যে মূল্যটা দেন, এখানে যে ভ্যাটটা দেন সেটা রেয়াত পাবেন, কিন্তু যখন অন্য প্রতিষ্ঠানে দিবে তখন সেটা রেয়াত পাবেন, এই সুবিধাটা পাবে না। কোন টেলিযোগাযোগ নয়েজ আসতেছে মনে হয় দাদা কারো মাইক থেকে, একটু মিউট করে দিলে ভালো হয়। আমি তো দেখতে পাচ্ছি না ভাই, আপনাদের মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। আমি যতগুলো দেখতে পাচ্ছি সবগুলোই অফ দেখাচ্ছে। দাদা 1 নাম্বারটা আর একটু বলেন। জয়তু দত্ত ভাইয়েরটা থেকে মনে নয়েজ আসতেছে, একটু যদি মিউট করে দেন। জয়তু দত্ত তো অফ হ্যাঁ দেখাচ্ছে। মাত্র হইছে মনে হয়, মাত্র হইছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, একটু সহযোগিতা করেন আপনারা, এই ক্লাসে একটু মনোযোগী হন, খবর দেখতে পারবেন, খবর রিপিট হয় কিন্তু ক্লাস রিপিট হবে না। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন করা থাকে করতে পারেন, কিন্তু পরবর্তীতে হয়তো ভিন্নভাবে করতে হবে আর কি। একটু মনোযোগী হন প্লিজ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে শাকিল হ্যাঁ দেখা যাচ্ছে দাদা। ভাই? একজন জানি কি বলছিলেন? নাম্বারটা আরেকবার বললে ভালো হতো। 1 নাম্বারটা, 1 নাম্বারটা হ্যালো, কথা বুঝি না, 1 না 2? নাম্বারটা 1 নাম্বারটা আরেকবার বললে ভালো আচ্ছা হতো। আচ্ছা আচ্ছা, আমি একবার উদাহরণটাই বলি, উদাহরণটাই এটা কি বলছে। রফিক সাহেব একটি টেলিযোগাযোগ কোম্পানি চালান যা রিচার্জ কার্ড সরবরাহ করেন। মানে ওনার একটা টেলিযোগাযোগ কোম্পানি আছে, যদি ধরেন গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন সে প্রতিষ্ঠান চালান, তো তারা যে সেবাটা দিবে কিভাবে দিবে? রিচার্জ কার্ড দিবে। এখন তো ধরেন সব হলো মোবাইল ভিত্তিক হয়ে গেছে, এই জন্য হইলো এই আইনগুলার এখন ওইভাবে কার্যকর হয় না, এখন কার্ড একেবারেই কম। তো তিনি তার ডিস্ট্রিবিউটরের কাছে দেন। গ্রামীণ ফোন তো ডিরেক্ট মানে রিটেলারের কাছে বিক্রি করতে পারে না। গ্রামীণ ফোন কি করে বিক্রি করে হলো তার ডিলারের কাছে।
ডিলার বা ডিস্ট্রিবিউটর তার কাছে বিক্রি করে, তো ডিলারকে আবার একটা কমিশন দিতে হয়। তো কমিশন দেয়, কেউ 10% দেয়, কেউ 2% দেয়, 1% দেয়। এখানে আমরা ধরে নিলাম যে 20% সে কমিশন দেয় ডিলারকে। তো এই 100টা কার্ড রিচার্জ, 100টা কার্ড দিল প্রতিটা 50 টাকা মূল্যের, যেটা মূল্য হলো 5,000 টাকা, কিন্তু সে কমিশন দিল 20%, মানে 1,000 টাকা কমিশন দিল। তো এই 1,000 টাকা কমিশন ডিলার পাইলো। তো এখানে মূল্যটা কিভাবে নিরূপণ হবে, এই যে 1,000 টাকা কমিশন দিয়েছে এই কমিশনটা বাদ দিয়ে মূল্যটা ট্রিট হবে, এটা একটা। আর দ্বিতীয়টা হইলো, যখন সে গ্রামীণফোন কি করলো, এই কার্ড নিজে ওই ডিলারকে না দিয়ে দিল কাকে, রবিকে, রবি বা এয়ারটেল কি দিল, তখন সে এই কমিশনটা, এখানে যে কমিশনটা দিছে, সে যে সুবিধা ভোগ করবে, এই ক্ষেত্রে সে এই সুবিধাটা ভোগ করতে পারবে না। এই ক্ষেত্রে সে সেলস দেখাবে পুরো 5,000 টাকা, এই 100টা 50 টাকা করে পুরো 5,000 টাকাই দেখাবে, সে কোনো সুবিধা পাবে না। আর এক্ষেত্রে হইলেও সুবিধা পাবে, এক্ষেত্রে তাকে ভ্যাট দিতে হবে 4,000 টাকার উপর, আর এক্ষেত্রে ভ্যাট দিতে হবে 5,000 টাকার উপর। ক্লিয়ার আলমগীর ভাই? হ্যাঁ দাদা, ক্লিয়ার। দ্বিতীয়টা, কোন টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী কর্তৃক আগা মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য ক্রয় করিয়া পরবর্তীতে বিক্রয় করা হইলে বিক্রয়টি কোনো করযোগ্য সরবরাহ বলিয়া গণ্য হইবে না। যেমন আলম সাহেব একটি টেলিযোগাযোগ কোম্পানির ডিস্ট্রিবিউটর, তিনি রফিক সাহেবের কোম্পানি থেকে 100টি রিচার্জ কার্ড ক্রয় করেন, যার প্রতিটি মূল্য 50 টাকা। আলম সাহেব পরে সেই রিচার্জ কার্ডগুলি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন। তো প্রতি রিচার্জ কার্ডের মূল্য 50 টাকা, তাহলে 100টা রিচার্জ কার্ডের মূল্য 5,000 টাকা। যখন আলম সাহেব এই রিচার্জ কার্ডগুলো বিক্রি করেন, সেই বিক্রয়টি করযোগ্য সরবরাহ হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ তিনি যখন এই কার্ডগুলো বিক্রি করেন, তখন সেই বিক্রয়ের উপর ভ্যাট আরোপ হবে না, মানে রিটেলারের পর্যায়ে আর কি। যেই ক্ষেত্রে কোনো টেলিযোগাযোগ সরবরাহকারী তাহার প্রতিনিধির মাধ্যমে আগা মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহ করে, সেই ক্ষেত্রে উক্ত প্রতিনিধিকে প্রদত্ত কমিশন সহ সরবরাহের পণ নিরূপণ করিতে হবে। ওই যে 100টা রিচার্জ কার্ডই যদি ধরি, 50 টাকা করে একটা কার্ড এক্সট্রা কমিশন দিছে, ওইখানে দেখলাম যে আমরা 20% এক্সট্রা কমিশন নিয়ে নিছি ইনক্লুডিং। আর এখানে হইলো তাকে আমরা ভিন্ন দিছি, একটা 50 টাকা কার্ড নিছে, তাকে ভিন্ন আমরা হইলো 5 টাকা কমিশন দিছি। তখন মূল্য ধরা হইব 5 টাকা সহ, 50 টাকা আর 5 টাকা 55 টাকা, এই 55 টাকার উপর মানে ট্যাক্স অ্যাপ্লিকেবল। টেলিযোগাযোগ সরবরাহকারী বা অন্য এই কোনো ট্যাক্সটা দিবে কে ভাইয়া তাহলে? ট্যাক্স বেসিক্যালি বিয়ার করে তো ভ্যাট, বেসিক্যালি বিয়ার করে তো কনজিউমার, আর ব্যবসায়ী হইলো এটা আদায় করে সরকারি কোষাগারে জমা দিবে। ব্যবসায়ী কখনো ভ্যাটের ভার বহন করেন না, ব্যবসায়ী শুধু হিসাব পরিচালনা করে, সরকারের প্রতিনিধি হিসেবে ভ্যাট আদায় করার জন্য প্রতিনিধি হিসেবে কাজ করে। এই ভ্যাটের দায়ভার যায় পরে কনজিউমারের উপর। আপনি প্রথম ক্লাসে ছিলেন? না ভাইয়া। হ্যাঁ, রেকর্ড ক্লাসটা দেখেন, ওইখানে ইয়ে আছে, যাই আছে, এই পুরো খরচটা যাইয়া কনজিউমারের উপর ভোগ করে। আমি একটা সিম্পল একটা উদাহরণ, আমরা এটা কি মাম পানির বোতল, যদি আমরা এই যে মাম পানির বোতলটা দেখতেছি, এই মাম পানির বোতলটাতে কত টাকা কস্টিং আছে, ধরেন এটা তো এখন এমআরপি 20 টাকা, তা এইটা বোতলটার কস্টিং আছে ধরেন 1.5 টাকা 2 টাকা, এটা স্টিকারের কস্টিং আছে ধরেন 50 পয়সা 2.5 টাকা, আর আর ওনাদের আরো যদি কিছু খরচ থাকে, পানি আছে ধরেন 5 টাকা, 7.5 টাকা খরচ হইলো। তো এই 7.5 টাকা, আর ওনাদের এডমিনিস্ট্রেটিভ আরো খরচ আছে ধরলাম আরো 5 টাকা, তাহলে 12.5 টাকা, 12.5 টাকা ওনার খরচ হইলো। আমরা কিনতেছি কত টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে বিক্রি করতেছে 20 টাকা। তাহলে উনি এই যে যা খরচ হইলো, এই খরচটা যদি যায়, আগে তো প্রথম তো এই পানির বোতল ছিল 10 টাকা, 10 টাকা থেকে 10 টাকা তখন ধরেন আমি ইনক্লুডিং এ ধরলাম 10 টাকা, তখন ওদের খরচ হইতো ধরেন 5 টাকা, 5 টাকার উপর ভ্যাট দিত, 5 টাকার উপর 15% ভ্যাট দিত। যখন এখন কস্টিং করলো 12.5 টাকা, তার উপর 15% ভ্যাট দিল। তো এই যে 5 টাকা থেকে যে এই 12.5 টাকা হইলো, এই ভ্যাটটা কার উপর পড়লো, বা 20 টাকা যে পড়লো, এই ভ্যাটটা শেষ পর্যন্ত কে দিছে? কনজিউমার। কনজিউমার দিছে। ব্যবসায়ী কি করছে? ব্যবসায়ী যে কয়টা ধাপে বিক্রি করছে, উনি ধরেন এই যে 12.5 টাকার উপর 15% ভ্যাট অ্যাড করছে, অ্যাড করে তার একটা ডিলারের কাছে দিছে, ঠিক আছে? ডিলার বা পাইকারি যে ক্রেতা সে কিনছে, হ্যাঁ।
কিনে সে আবার এটার উপর ভ্যাট যোগ করছে, এডিশন হয়েছে, এডিশনে ভ্যাট যোগ করছে, ভ্যাট যোগ করে সে রিটেলারের কাছে বিক্রি করছে, রিটেলার এবার এটা বিক্রি করছে। তো এই যতটা জায়গায় ভ্যাট সংযোজন হয়েছে, যতটা জায়গায় সংযোজন হয়েছে ততটা জায়গায় হইলো এটা ভ্যাট যোগ হয়েছে, এবং সব মিলে এই যে 20 টাকা এমআরপি, এই যত ধরনের ট্যাক্স আছে, ভ্যাট আছে, সব যোগ করে, ডিউটি আছে, যোগ করে এটার মূল্য কিন্তু 20 টাকা নির্ধারণ হয়েছে। তা সব যায় পড়ছে কার উপর? এই যারা কনজিউম করছে, যে খাইছে তার উপর। যেন ব্যবসায়ী কি করছে, খালি একদিকে আদায় করছে, একদিকে দিয়ে দিছে। এটা তো ইনপুট পর্যায়ে হয়তো ওই যে কাঁচামালটা ইনপুট পর্যায়ে থেকে হইতে পারে, যদি আমাদের বাংলাদেশে না থাকে, এটা কাঁচামাল আমি নাম জানি না প্লাস্টিক তৈরি করার। তো যদি ওইটা ইম্পোর্ট হয়ে থাকে, ওইটা একজন ধরেন যে বক্সটা প্যাকেটটা তৈরি করছে, বোতলটা, এই বোতলটা যেই তৈরি করছে, সে তৈরি করে হয়তো এই পার্টেক্স কোম্পানি তৈরি করেনি, আরেকটা কোম্পানি তৈরি করছে, আরেকটা কোম্পানি তৈরি করে পার্টেক্স কোম্পানি দিছে, পার্টেক্স কোম্পানি পানিটা ভরে এটা বিক্রি করছে। তাহলে যে প্রথম বোতলটা তৈরি করছে সে একজন সংযোজন করছে, ভ্যাট ইমপ্লিমেন্ট করছে, আবার পার্টেক্স কোম্পানি যখন কিনছে সে পানি ভরছে, পানি ভরে আবার তার ডিলারের কাছে বিক্রি করছে, সে এখানে 15% অ্যাড করছে, আবার যে পাইকারি বিক্রেতা ওইখানে 15% অ্যাড করছে, প্রত্যেক ধাপে ধাপে যে সংযোজন হয়েছে সবগুলো যাই 20 টাকা মূল্য হয়েছে। এই 20 টাকায় দিছে কনজিউমার, শুধু ওরা কি করছে, এই হাত থেকে ওই হাত করছে, ভ্যাট আদায় করছে, তার সেলস হয়েছে, পারচেজ হয়েছে, যোগ বিয়োগ করে টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? জি ভাই, আমি বুঝতে পারছি, ধন্যবাদ। দাদা এখানে একটা আমার ছোট কোশ্চেন রয়ে গেল, সেটা হলো এই যে এখানে যে 50 টাকা থেকে আরো 5 টাকা বৃদ্ধি দেবে, 55 টাকা হলো, 5 টাকা হলো কমিশন। এখানে যখন মূসক 6.3 দেওয়া হবে, তখন কি এক মূসকেই কি এটা উল্লেখ করতে হবে কমিশনটা? হ্যাঁ পারবে। এক 50 মূসকেই টাকা, হবে? হ্যাঁ 50 টাকা যদি 15% হয়, ওই অবশ্যই 15%। আপনি ওই এই গ্রামীণ ফোন বা রবি ওদের কিন্তু মূসকের ফরম্যাটের অনেক চেঞ্জ আছে। হ্যাঁ, ওই মানে এই থিম একই, যেহেতু সার্ভিস টাইপের মধ্যে পার্থক্য আছে, ওদের কি সম্পূরক শুল্ক আছে, ওদের সারচার্জ আছে। আপনি মূসক 6.3 তে দেখবেন যে সারচার্জ নাই, হুম, ঠিক আছে, সারচার্জ নাই, কিন্তু সম্পূরক শুল্ক আছে। এখন সারচার্জ তাহলে অ্যাড করবে কিভাবে? তাই তাদের এই এইটার মূসক 6.3 তে একটু মানে কাজ সংযোজন এক্সেপশনাল, থাকে। হ্যাঁ অন্যগুলোর চেয়ে এক্সেপশনাল। জি দাদা, ধন্যবাদ। আচ্ছা, টেলিযোগাযোগ সরবরাহকারী বা অন্য কোনো টেলিযোগাযোগ মধ্যস্বত্ব ভোগীর প্রতিনিধি হিসেবে কার্য সম্পাদনকারী কোনো টেলিযোগাযোগ মধ্যস্বত্ব ভোগী কর্তৃক আগা মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্যের বিতরণ এই আইনের অধীনে কোনো করযোগ্য সরবরাহ হিসেবে গণ্য হইবে না। যেমন আলম সাহেব একটি টেলিযোগাযোগ কোম্পানির ডিস্ট্রিবিউটর এবং তিনি রফিক সাহেবের কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি আগা মূল্য পরিশোধিত রিচার্জ কার্ডগুলি খুচরা বিক্রেতার কাছে বিতরণ করেন। আলম সাহেবের রিচার্জ কার্ডগুলি খুচরা বিক্রেতার কাছে বিতরণ করে, আর প্রতিনিধি হইল রফিক সাহেব। তো করযোগ্য সরবরাহ নয়, এই বিতরণ করযোগ্য সরবরাহ হিসেবে বিবেচিত হবে না এবং এর উপর মূসক আরোপিত হবে না। যদি কোনো টেলিযোগাযোগ সরবরাহকারী যিনি আগা মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য সরবরাহ করেন এবং এই ধারার শর্তাবলী মোতাবেক মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধ করেন, তিনি হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারবেন। মানে আইন মান্য করলে ওই আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখেছি না, সেই সুবিধাটা তারা পাবে। ভ্যাট দিলে ওই যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে সুবিধা পায়, সেই সুবিধাটা এখানে নিতে পারবে। ভ্যাট দিয়ে আসছে, ভ্যাট আবার ফেরত নিয়ে নিবে, অ্যাডজাস্টমেন্ট করে নিবে। এখানে মোটামুটি দেখলে পারবেন সহজ। এই যখন সেবা দিবে, কার্ড বিক্রি করবে, আবার যখন কার্ড কিনবে তখন এটা অ্যাডজাস্টমেন্ট করে নিবে। হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ হবে উক্ত অন্য কোনো ব্যক্তিকে প্রদত্ত অর্থের কর ভগ্নাংশের সমান, এবং যে কর মেয়াদে উক্ত অর্থ প্রদান করা হয় সেই কর মেয়াদে সমন্বয় সাধন করিতে হবে। হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ হইবে উক্ত অন্য কোনো ব্যক্তিকে প্রদত্ত অর্থের কর ভগ্নাংশের সমান, এবং যে কর মেয়াদে উক্ত অর্থ প্রদান করা হয় সেই কর মেয়াদে সমন্বয় সাধন করিতে হইবে। মানে যেই কর মেয়াদে পেমেন্ট হবে ওই কর মেয়াদে সমন্বয় করতে হবে। যেমন রফিক সাহেব একটি মোবাইল কোম্পানি পরিচালনা করেন যা রিচার্জ কার্ড বিক্রি করেন। তিনি আলিপ টেলিকম থেকে একটি সেবা ক্রয় করেছেন এবং এর জন্য 3000 টাকা প্রদান করেছেন। এই সেবার উপর 15% মূসক রয়েছে। তো 15% মূসক কত আসে, ইনক্লুডিং ধরলে 391 টাকা। এক্ষেত্রে রফিক সাহেব
সাহেবের কোম্পানি এই 391 টাকা 30 পয়সা হ্রাসকারী সমন্বয় হিসেবে পেতে পারে এবং এই সমন্বয়টা সেই কর্মমেয়াদে নিতে হবে যেই কর্মমেয়াদে মানে 3000 টাকার সার্ভিসটা নিছে সেই কর্মমেয়াদে। এটা সিম্পল, আমি যেই মাসে হলো সার্ভিস পারচেজ দেখাবো কিন্তু অটোই ওই মাসে অ্যাডজাস্ট হয়ে যাবে। আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণ বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তির উপকরণ কর রেয়াত পাওয়ার অধিকার প্রমাণ এবং রেয়াত গ্রহণের পদ্ধতি নির্ধারণ করিয়া বোর্ড বিধি প্রণয়ন করিতে পারিবে। আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণ বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তির উপকরণ কর রেয়াত পাওয়ার অধিকার প্রমাণ এবং রেয়াত গ্রহণের পদ্ধতি নির্ধারণ করিয়া বোর্ড বিধি প্রণয়ন করিতে পারিবে। এখানে কিভাবে অ্যাডজাস্ট করা হবে তা এখানে দেয়া আছে এই টেলিযোগাযোগ দ্রব্যের ক্ষেত্রে। যেমন মাহমুদ সাহেব একটি টেলিকম কোম্পানি পরিচালনা করেন যা রিচার্জ কার্ড বিক্রি করেন। এই কার্ডগুলোর উপর মূসক পরিশোধিত হয়। তিনি যদি এই কার্ডগুলি ক্রয় করে তারপর বিক্রি করেন এবং এই ক্রয়ের উপর মূসক প্রদান করেন তাহলে তিনি রেয়াত পাওয়ার যোগ্য হতে পারেন, যা বোর্ড কর্তৃক নির্ধারিত বিধি অনুযায়ী পরিচালিত হবে। আমরা তো এটা সবাই জানি যে আমরা যখন এই যে রিচার্জ কার্ডগুলি রিচার্জ করি এরপর 15% ভ্যাট আছে, তারপর সম্পূরক শুল্ক আছে, সারচার্জ আছে, 20% হলো সম্পূরক শুল্ক, 1% সারচার্জ। তো কিনি, কিন্তু যখন কনজিউম করি ক্যালকুলেশনটা তখন হয় কনজিউম করার পর হিসাব করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কথা বলার পর যখন জমা থাকে তখন তো খরচ হয় না, কথা বললে হলে খরচটা হয়। আমরা 1 টাকার কথা বললে এখানে 15, 20 আর 1% 36% চলে যায় সরকারি কোষাগারে। 39 লটারি, লাকি ড্র, হাউজি, রেফেল ড্র এবং অনুরূপ উদ্যোগ। তো আমরা যখন লটারি দেই ওই লটারি বিক্রি করলে ওই ভ্যালুটা কিভাবে হয়, যেমন আমরা বিভিন্ন সময়ে আগে 10 টাকার ছোটবেলা দেখতাম যে 10 টাকার লটারি প্রথম পুরস্কার 20 লক্ষ টাকা। তো ওই মূল্যটা কিভাবে নির্ধারণ হয়, তো ওইটা হলো এই এমআরপি যে 10 টাকা মূল্য থাকে ওই 10 টাকার উপরেই সরকারকে ভ্যাট দিতে হয়। এখন যে বিভিন্ন থার্ড পার্টি থাকে যারা নিয়ে এগুলো বিক্রি করে তাদেরকে একটা কমিশন দেওয়া হয়, ওই কমিশন আসে না, ওইটা এমআরপির উপরেই বিড়ি সিগারেটের মতো এমআরপির উপরে ওখানে মূসক মানে ওই ইনক্লুডিং ধরা হয় 200 টাকার উপরেই ধরে নির্ধারণ করা, কমিশন দিলে সেটা আসে না। এই যে একটা উদাহরণ দেওয়া আছে, রফিক সাহেব একটি লটারি আয়োজন করেন যেখানে বিজয়ীদের মধ্যে নগদ পুরস্কার বিতরণ করা হবে। এই লটারির জন্য টিকিটের দাম রাখা হয়েছে 200 টাকা প্রতি টিকিট। আর টিকিট বিক্রির জন্য তিনি বিভিন্ন পরিবেশকদের সাথে চুক্তি করেছেন, প্রতি টিকিট বিক্রির জন্য 40 টাকা তাদেরকে কমিশন দেওয়া হবে, অর্থাৎ 20% হারে, যার ফলে রফিক সাহেব প্রতি লটারিতে পাবেন 160 টাকা, তথাপি তাকে ব্যাট দিতে হবে 200 টাকার উপর। ভাই আপনাদের হ্যালো শাকিল, আনমিউট করেন প্লিজ, মিউট করেন। দাদা প্রণব নন্দী, আচ্ছা। কর্মচারী বা কর্মকর্তাকে নগদ অর্থের পরিবর্তে দ্রব্যের মাধ্যমে প্রদত্ত সুবিধার মূল্য, মানে অনেক প্রতিষ্ঠান থাকে যে ধরেন না একটা প্রতিষ্ঠান আছে যে কোনো পণ্যই উৎপাদন করে বা মোবাইলই উৎপাদন করে, তো কি করলো ওই প্রতিষ্ঠান তাকে একটা মোবাইল গিফট করলো, মানে বেতন মানে এক্সট্রা কিছু ইনসেনটিভ দেয় না, তো ইনসেনটিভ হিসেবে একটা মোবাইল দিল, তো মোবাইল দিলে মোবাইলটার যে মূল্য ওই মূল্য হিসাব করে এখানে তাকে ভ্যাট দিয়ে দিতে হবে, ওটা ভ্যাট ছাড়া হবে না। কর্মচারী বা কর্মকর্তাকে নগদ অর্থের পরিবর্তে দ্রব্যের মাধ্যমে প্রদত্ত সুবিধার মূল্য যেটা দিবে সেটার যে বাজার মূল্য আছে ওই বাজার মূল্য হিসাব করে তাকে ওইটার উপর ভ্যাট দিতে হবে। কিস্তিতে পণ্য বিক্রয়, আমরা প্রায় দেখি যে বিভিন্ন জিনিসপত্র নিলে যেমন মোটরসাইকেল, ফ্রিজ, টিভি নিলে আমরা কিস্তিতে মূল্য পরিশোধ করি। ওই কিস্তিতে মূল্য পরিশোধ করার নিয়মটা হচ্ছে যখন আমরা মূল্য পরিশোধ করব তখনই ভ্যাট ইমপ্লিমেন্ট হবে। যেমন আমি একটা ফ্রিজ কিনলাম, ফ্রিজটার দাম 1 লক্ষ টাকা, তো আমরা 10টা ডাউন পেমেন্টে আমি এই পেমেন্ট ফ্রিজের মূল্যটা পরিশোধ করব। তো যখন যখন আমি পেমেন্ট দিব তখনই ভ্যাট ইনক্লুডিং ভ্যাট ইমপ্লিমেন্ট হবে। তো 10টা ডাউন পেমেন্ট দিলে প্রতি কিস্তি 1 লাখ টাকা দাম হলে 10,000 টাকা, এই 10,000 টাকা যখন পরিশোধ করবো এই 10,000 টাকার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু যখন বিক্রি করছি হিসেবে তো ওই তখনই 1 লাখ টাকার উপর
15% ইনক্লুডিং চলে আসার কথা, মানে নর্মালি যে আমরা যা হিসাব করি, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম। এক্ষেত্রে যখনই আমি কিস্তি দিব, ওই কিস্তিটার মূল্যটাই হবে মূসক আরোপযোগ্য মূল্য ইনক্লুডিং। বাতিলকৃত লেনদেন, যদি কোনো সরবরাহ লেনদেন বাতিল হয় এবং সরবরাহকারী পূর্বে গৃহীত পণ ফেরত প্রদানকালে উহার অংশবিশেষ রাখিয়া দেয়, তাহা হইলে উক্ত বাতিলকরণের কারণে সমন্বয়ের ক্ষেত্রে পণের যে অংশ রাখিয়া দেয়া হয় উহার উপর প্রযোজ্য কর সমন্বয় করা যাইবে। মানে কি? মানে এটা হলো, যদি কোনো লেনদেন বাতিল হয় এবং সরবরাহকারী পণ ফেরত প্রদানকালে তার একটি অংশ রেখে দেন, তাহলে সেই অংশের উপর নির্ধারিত কর সমন্বয় করা হবে। রফিক সাহেব একটি ল্যাপটপ কিনেছিলেন যার মূল্য ছিল 50,000 টাকা। কিছুদিন পর দেখা যায় যে তার মানে কনফিগার যেটা হইতেছে না, বা সে যেমন চাইছিল এমন হয় নাই, সে সেটা হলো ফেরত দিয়ে দিতে চাইতেছে দোকানদারকে। তা দোকানদার ফেরত নিতে রাজি। তো ফেরত নিতে যায় দেখলো যে সেই ল্যাপটপটা একটু ড্যামেজ আছে, স্ক্রিনে দাগ আছে বা কোনো প্রবলেম আছে, যে এটা সে তো আসলে 50,000 টাকা তাকে ফেরত দিতে পারবে না। সে 5,000 টাকা কম দিছে। তো সে প্রথম যখন বিক্রি করছে তখন কিন্তু 50,000 টাকাই বিক্রি করছে, তখন ব্যাট দিয়ে দিছে। এখন কি হলো, এক্সট্রা 5,000 টাকা কম দিল, তো 5,000 টাকা তার সুবিধা, এই 5,000 টাকার উপর ভিন্ন তাকে ভ্যাট দিতে হবে। দ্বিতীয়টা হলো, যদি কোনো সরবরাহের লেনদেন বাতিল হয় এবং উক্ত বাতিলের ফলশ্রুতিতে সরবরাহকারী গ্রহীতার নিকট হইতে কোনো অর্থ আদায় হয়, তাহা হইলে যেই করমেয়াদে উহা আদায় করা হয় সেই করমেয়াদে উক্ত আদায়কৃত অর্থে সরবরাহের পণ হিসেবে গণ্য হইবে এবং করপ্রদ হইবে। যেমন আমি একটা ফার্নিচার অর্ডার দিলাম, একটা ডিজাইন দিলাম যে আমাকে একটা কাস্টমাইজ প্রোডাক্ট বানিয়ে দেন, আমাকে এরকম একটা শোকেস বানিয়ে দেন। কিছুদিন পর মনে হলো আমার শোকেসটা দরকার নেই, বাসায় এটা কাজে লাগবে না, আমি এটা নিব না। তো এখন ওইখানে আমি অ্যাডভান্স দিয়েছিলাম 20,000 টাকা, যেটা বানিয়ে দেওয়ার জন্য দাম ছিল 50,000 টাকা। তখন দোকানদার বললো, আমি তো আপনার কাছে হাত দিয়ে দিয়েছি, আমি আপনাকে পুরো টাকা ফেরত দিতে পারবো না, আমাকে কিছু ক্ষতিপূরণ দিতে হবে। সে ক্ষতিপূরণ হিসেবে দেন 10,000 টাকা নিল। এই 10,000 টাকা তার ইনকাম, এই 10,000 টাকার উপর তাকে ভ্যাট দিতে হবে। ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়, এটা কি যে ক্ষেত্রে ডেবিট জি দাদা, এটা কি ডেবিট নোট আর ক্রেডিট নোটের সংজ্ঞাটাতে পড়বে? না 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 না। নোট ওই আর 20,000 ক্রেডিট নোট টাকার ওই 20,000 ফেরত টাকাটা পড়বে, 20,000 টাকাটা ওটা ফেরত দিয়ে দিতে পড়বে, কিন্তু এই যেটা দিছে এটা পড়বে না, এটার উপরে ভ্যাট প্রদায় হবে। যেটা রেখে দিছে ক্ষতিপূরণ হিসেবে যেটা রাখছে ওটার উপরে ভ্যাট প্রদান হবে। আর প্রথমটা পাইছে তো অ্যাডভান্স, যখন অ্যাডভান্স গ্রহণ করে আইন অনুযায়ী আছে, কিন্তু কয়টা ইমপ্লিমেন্ট হয়, যখন বেসিক্যালি সেলস করে তখনই ইমপ্লিমেন্ট করে। আইনে ওই যে দেখছেন না 4টা, যেই ক্ষেত্রে মানে যে 4টা ধাপ আছে, যখন যেটা আগে ঘটবে সেখানে এলো ব্যাট দিতে হবে। কিন্তু খুব কম প্রতিষ্ঠানই এই যে অ্যাডভান্স টেকেনের জন্য মানে মূসক চালান কাটে বা মূসক দিয়ে দেয়। এই ঘটনা একেবারে রেয়ার, বাস্তবে হিসাব করে ওইটাই মূসক চালান কাটার পর হিসাব করে। তো এই যেহেতু হলো, যদি সে ওই আইন ফলো করলে কি করলো, 20,000 টাকা দিয়ে দিল না, এই একটা উদাহরণ দিছে, যে এই যে 20,000 টাকা অ্যাডভান্স দিছে, তো এই 20,000 টাকার জন্য যদি ব্যাট দিয়ে দেয়, সেটা ফেরত নিয়ে নিবে, আর এইটা হলো ব্যাট দিবে বেসিক্যালি, যেটা তার অ্যাকচুয়াল পড়লো। 20,000 টাকার মধ্যে যে আপনি যে বললেন, ধরেন কিছু একটা মানে কিছু ওরা কেটে রাখবে, ওই টাকাটার উপর তো ভ্যাট দিতে হবে, তাই না? হ্যাঁ, ধরেন আমি 20,000 টাকা অ্যাডভান্স দিলাম, হুম। পরবর্তীতে গিয়ে ওই যে আমি অর্ডারটা ক্যান্সেল করলাম, অর্ডার ক্যান্সেল করার জন্য সে আমার কাছ থেকে ধরেন এই যে 2,000 টাকা কেটে রাখলো, হুম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি দাদা। ব্যাট এই 2,000 টাকার উপর দিতে হবে। আচ্ছা, তো যদি আপনি সে যে প্রথমে হ্যাঁ, যদি সে 20,000 টাকার উপর মূসক চালান কেটে থাকে, এটা সে হ্যাঁ অ্যাডজাস্ট করে নেবে, যেহেতু এই টাকাটা ফেরত দিয়ে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই ডেবিট নোট ক্রেডিট নোট যেটা বলছেন ওইটাই অ্যাডজাস্ট করে হ্যাঁ নিবে। কিন্তু বাস্তবে, এটা তো আমি বললাম যে আইনের কথা, বাস্তবে কেউ অ্যাডভান্স নিয়ে মূসক চালান কাটে এটা আপনি পাবেন না, কারণ ওই যে পণ্যটা তো যাচ্ছে না, এই জন্য আচ্ছা ওই অ্যাডভান্স টাকাটা দেখাইতেছে না। আইনের বেশ কিছু সাংঘর্ষিক আছে। এই যে আমরা উপকরণ উৎপাদন সহযোগ ঘোষণা দেখলাম, মূল্য ঘোষণা দেখলাম, যেটা এটা হলো সেবার ক্ষেত্রে কি হয়েছে, উঠাই দিছে। আবার 46-এ বলে দিছে যে রেয়াতি সুবিধা নিতে হলে অবশ্যই ঘোষণা দিতে হবে, ঘোষণা ছাড়া সে রেয়াত পাবে না। তো একজন হ্যাঁ সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, ধরেন সফটওয়্যার যারা সাপ্লাই দেয়, সার্ভিস ওরিয়েন্টেড অন্য কোনো কিছু সাপ্লাই দেয়, তারা 15% ব্যাট দেয়, তারা রেয়াত পাবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট করে আচ্ছা তার উপকরণ আছে। তাহলে হ্যাঁ আপনি একবার বলে দিলেন যে এখানে আপনাকে এই সেবার উপর মূল্য ঘোষণা দিতে হবে না,
উপকরণ হ্যাঁ। উৎপাদক সহ ঘোষণা দিতে হবে না, ঠিক আছে। আবার বলে দিলেন যে এই রেয়াত নিতে হলে ঘোষণা দিতে হবে, তাহলে এটা কনফ্লিক্ট হইলো না, আইনের সাথে সাংঘর্ষিক হইলো না। হ্যাঁ এইরকমই যে এটা একবার ওইটা বলে দিছে এই 4টা ক্ষেত্রে হলো আপনাকে যেই ঘটনাটা আগে ঘটবে তখনই মূসক দিতে হবে। কিন্তু আমি যদি ধরেন এটা তো সেবা, ফার্নিচার তো একটা সেবা, একটা পণ্যই, পণ্যের জন্য আমি আমি অগ্রিম নিলাম, আমি কি একটা এসি সরবরাহ করব, তা এসি তো হ্যাঁ একটা পণ্য, এই এসিটা যখন আমি দিব, আমি কোয়ান্টিটি কি অ্যাডভান্স পাইছি, ধরেন 50,000 টাকা, এসিটার মূল্য 1 লাখ টাকা, আমি এই পণ্যের কোয়ান্টিটিতে কি লিখবো? মূসক যদি 6.3 কাটি, একটা কি লিখতে পারবো? 1 লাখ না আমার বাবা। টাকা উঠে যাইতেছে, আমি হ্যাঁ, মূসক চালান কেটে আমি সেল দেখাই দিতেছি, ঠিক আছে। তো এখানে একটু কনফ্লিক্ট আছে, এই জায়গাগুলোতে আসলে আইন ক্লিয়ার করে নাই। তা আমি তো আচ্ছা যখন আমি হিসাবটা করব, আমি মূসক সেলস হিসাবে ট্রিট কিভাবে করব? আমি মূসক 6.3 দেখেই তো ট্রিট করব। আমি তো আমার ব্যাংকে কত টাকা ঢুকছে বা কত টাকা আমি ক্যাশ পাইছি ওইটা হিসেবে ট্রিট করব না। মূসক 6.3 মানে যেটা সেলস রিকগনাইজড করব, মূসক চালান কাইটে ওইটাই তো দেখাবো, বা কমার্শিয়াল ইনভয়েস কাইটে ওইটাই দেখাবো, অ্যাডভান্সেরটা তো আর এভাবে দেখানো যায় না। তো এই জন্য বললাম যে এটা আসলে বাস্তবে প্রয়োগ নাই অ্যাডভান্স আচ্ছা টাকাটার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন মানে যদি বাস্তবে প্রয়োগ হয়, মানে হুম। ধরেন আমি 20,000 টাকা অ্যাডভান্স দিছি, আমি মানে যখন অর্ডারটা ক্যান্সেল করছি তখন মানে উনি উনি আমার থেকে ধরেন 5,000 টাকা কেটে রাখছে। ওকে। ওটার ক্ষেত্রে কি আমি মানে যে টাকাটা আমার উনি কর চালান কেটে দিয়েছে, ওই ওইটা তো উনি সরকারি কোষাগারে জমা দিয়ে দিয়েছে, তো ওটা কি মানে ওটা কি উনি রিফান্ড নিবে ওইটা, মানে 20,000 টাকার 20,000 টাকাটা 15,000 অবশ্যই টাকার ওই যে অ্যাডজাস্ট করবে, 20,000 টাকাটা আগে দিয়ে থাকলে আবার অ্যাডজাস্ট করবে। মানে রিফান্ড নিবে এটা নাকি? মানে হ্যাঁ, অ্যাডজাস্ট বলতে আপনি রাজকারী সমন্বয়। একবার প্রথম যখন দিছে ইনক্রিজিং করছে না, এই সেল দেখাইছে হ্যাঁ না, তখন হইলো হ্যাঁ এখন হইলো রাশকারী করবে, আচ্ছা। রাশকারী সমন্বয়। আর দাদা রিফান্ডটা তাহলে কি কি জিনিস? রিফান্ড হলো ফেরত। তাহলে ওইটা মানে সমন্বয় ওটা একটা, কি? একটা হলো সমন্বয়, হ্যাঁ, আর একটা রিফান্ড, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা যে এটি দিয়ে থাকি না, এটি হ্যাঁ অ্যাডভান্স ট্যাক্স, কাস্টমস, হ্যাঁ হ্যাঁ। ওই কাস্টমস, যেটা 5% কেটে রাখে, হ্যাঁ 3%, 4%। 5%, 3% এবং 5%, দুইটা, উৎপাদনকারীর জন্য 3% আর কমার্শিয়ালের জন্য হলো 5%। তো হ্যাঁ ওইটা হইলো যখন আমি অ্যাডজাস্ট না করতে পারি, গভর্নমেন্টের কাছ থেকে ফেরত নেই, কমিশনের কাছ থেকে ফেরত নেই, ওইটা হলো রিফান্ড। আচ্ছা ওকে, আমাদের আচ্ছা প্রায় শেষ। আচ্ছা। হ্যালো, জি স্যার। ঠিক আছে। ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির সম্পত্তি উক্ত পাওনাদার কর্তৃক ঋণ গ্রহীতার নিকট প্রাপ্য ঋণের সমুদয় বা আংশিক আদায়ের নিমিত্তে বিক্রয়ের মাধ্যমে সরবরাহ করা হয়, সেক্ষেত্রে কি হবে? সরবরাহটি ঋণ গ্রহীতা কর্তৃক প্রদান করা হয়েছে বলে বিবেচিত হইবে। পাওনাদার সরবরাহের উপর প্রদেয় কর যদি থাকে, পরিশোধ করিতে দায়ী থাকিবেন। ঋণ এবং অন্যান্য ঋণ পরিশোধে উক্তরূপ পরিশোধের পর উদ্বৃত্ত কোনো অর্থ ঋণ গ্রহীতার নিকট ফেরত প্রদানের পূর্বে অগ্রাধিকার ভিত্তিকে প্রদেয় মূল্য সংযোগ কর পরিশোধ যোগ্য হইবে। ঋণ গ্রহীতা এবং পাওনাদার যৌথভাবে পৃথকভাবে কর পরিশোধের জন্য দায়ী থাকিবেন। কোন অনিবন্ধিত পাওনাদার কর্তৃক এই ধারার অধীনে মূল্য সংযোগ কর পরিশোধ করিবার শর্ত ও পদ্ধতি বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে। এটা কি, ধরেন আমরা ব্যাংক লোন নিই না, যেমন আমার একটা সম্পত্তি বন্ধক রেখে আমার ব্যবসার জন্য ব্যাংক লোন নিছি 60 লাখ টাকা, এখন ব্যাংক লোন আমি পরিশোধ করতে পারতেছি না, তখন ওই যে সম্পত্তি যেটা আমি রাখছি, এটা হলো ব্যাংক নিয়ে নিল, নিয়ে হলো বিক্রি করে দিল। ধরেন এই 60 লাখ টাকা আমার কাছ থেকে বিক্রি করলো, ব্যাংক আমার কাছ থেকে 50 লাখ টাকা পায়, তাহলে বিক্রি কইরা এই ব্যাংকের টাকা নিয়ে নিবে, 50 লাখ টাকা নিয়ে গেল, 10 লাখ টাকা থাকলো, 10 লাখ টাকা থেকে ওইখানে আবার কিছু বিক্রির উপর ভ্যাট আছে, ওগুলা সরকারি কোষাগারে দুই পক্ষই সরকারকে দিয়ে দিল, দেওয়ার পর আর 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা থেকে যদি আমার নামে সরকার কোনো টাকা পায় আরো ভ্যাট বাবদ, এটা আগে প্রায়োরিটি দিতে হবে। পাওনাদারের অর্থ পরিশোধ করার পরে বাকি যে টাকা থাকবে, ওইটা যদি সরকার আমার কাছ থেকে কিছু পায় প্রায়োরিটির বেসিসে, ওইটা পরিশোধ করতে হবে। গভর্নমেন্ট যদি এখানে 2 লাখ টাকা পায়, আরো 2 লাখ টাকা আমাকে শোধ করে দিতে হবে, বাকি 3 লাখ টাকা আমার কাছে থাকবে। বিক্রয় যন্ত্র, এটা লাস্ট। যেই ক্ষেত্রে বিক্রয় যন্ত্র মিটার বা অনুরূপ কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে, এখানে ব্র্যাকেটে লিখছে পরিশোধ
টেলিফোন ব্যতীত, আগে তো আমরা ওই যে কয়েন দিয়ে টেলিফোনে কথা বলতে পারতাম, মানে আগের কথা, এখন তো আর নাই, আর কোথাও থাকলে আমার জানা নাই। এই পণ্যের করযোগ্য সরবরাহ প্রদান করা হয় উহা মুদ্রা, নোট বা টোকেনের মাধ্যমে পরিচালিত হয়, সেই ক্ষেত্রে সরবরাহকারী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক উক্ত বিক্রয় যন্ত্র, মিটার বা স্বয়ংক্রিয় যন্ত্র হইতে উহা মুদ্রা, নোট বা টোকেন বাহির করিবার সময় কর প্রদেয় হইবে। যেমন কিছু অটোমেটেড মেশিন আছে, যে আমি কয়েন দিলাম, কয়েন দেওয়ার পর ওইখান থেকে আমার সার্ভিসটা আসলো। যেমন কি আছে, যেমন আমাদের এই যে মেট্রো রেলে ওই যে টাকা দেই, টাকা দিলে টিকিট বের হয়। বা ধরেন একটা কি ফুডের বিজনেস করে, বার্গার বিক্রি করে, তে একটা বার্গারের দাম 100 টাকা, সে 100 টাকার একটা কয়েন দেয় বা 100 টাকা দিল, একটা বার্গার বের হলো। তো এটা কি সাথে সাথে করে না, সে সারাদিন ওইখানে টাকা দিচ্ছে, তারপরে হইলো ধরেন সন্ধ্যায় বের করতেছে, বা 2-3 দিন পর বের করতেছে, 1 সপ্তাহ পর বের করতেছে ওই মেশিনটা থেকে। যখন বের করবে, যেই টাকাটা পাবে ওই টাকাটা ইনক্লুডিং ভ্যাট হিসেবে ট্রিট করবে। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ? যেমন রফিক সাহেবের একটি স্ন্যাক্স ভেন্ডিং মেশিন আছে, যার টোকেন বা মুদ্রা ব্যবহার করে পরিচালিত হয়। প্রতি সপ্তাহে তিনি মেশিন থেকে মুদ্রা বের করেন, প্রতি সপ্তাহে একবার মুদ্রা বের করেন। যে যদি এক সপ্তাহে সে 20,000 টাকা সংগ্রহ করে, তবে এই টাকার উপর মূসক প্রযোজ্য হলো ইনক্লুডিং 15% ধরে 2608 টাকা। ঠিক আছে, সপ্তাহে একবার বের করছে এই টাকার উপর, তাইলে 2608 টাকা সে ভ্যাট দিয়ে দিবে। তার সেলস হইলো কত? 20,000 টাকা। দ্বিতীয়ত, যেই ক্ষেত্রে করযোগ্য সরবরাহ বিক্রয় যন্ত্র, মিটার বা অন্য কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে প্রদান করা হয় এবং উক্ত সরবরাহের জন্য নির্ধারিত উপায়ে অর্থ প্রদান করা হয়, সেক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী উক্ত ব্যক্তি কর্তৃক সরবরাহকারী অর্থ প্রদান করে প্রদেয় হইবে। মানে আমাদের ইদানিং আমরা একটা পানির বুথ দেখছি মনে হয়, যেখানে যে ওয়াসা কর্তৃক একটা পানির বুথ করছে, টাকা দেই আর পানি কিনি। তো এটা হলো যখন টাকা দেই, ওটার সাথে সাথেই ট্রিট হয়ে যায়, ওই তখনই ভ্যাট অ্যাপ্লিকেবল হয়ে যায়, মানে আমরা অন্যান্য অ্যাজ ইউজুয়াল সেবার মতো। এক্ষেত্রে বলছে যে তখনই আমার ভ্যাটটা প্রদেয় হবে। যেমন রফিক সাহেবের একটি পানির ভেন্ডিং মেশিন আছে, যেখানে গ্রাহকরা মুদ্রা ঢুকিয়ে পানি পান করতে পারেন। যদি এক গ্রাহক 50 টাকা দিয়ে পানি কিনেন, তবে সরবরাহ গ্রহণের সময় মূসক হবে। মানে যখনই 50 টাকা পানি কিনছে, তখন তাকে টাকা দিছে, ও টাকা দেওয়ার সাথে সাথেই হইলো ওখানে ভ্যাট লাইবিলিটি সৃষ্টি হয়ে যেতেছে। আর এটার ক্ষেত্রে হইলো সে যখনই ওটা ওপেন করতেছে, সেটা দিন শেষে হোক, 3 দিন পর হোক, 1 সপ্তাহ পর হোক, 1 মাসে হোক, তখনই ভ্যাট প্রদেয় হইতেছে, যখন একবারে টাকাটা সে পাইতেছে। এই দুইটা হলো বিক্রয় যন্ত্রের মাধ্যমে পণ্য বিক্রয় হলে কখন ভ্যাট লাইবিলিটি সৃষ্টি হবে, এটা বলে দিচ্ছি। এই ছিল আমাদের আজকের লেসন। এবার আপনাদের যেখানে যার কোনো প্রশ্ন আছে বলতে পারেন, আর ক্লিয়ার যেখানে না করতে পারি আপনারা আবার একটু দেখেন। এই জন্য যে আইনের ভাষাটা একটু কঠিন, তো এই কঠিনটাকে একদিন বললেই যে নিতে পারবেন তা না। অনেকে নিতে পারছেন, অনেকে হয়তো পারেন না, তারা আবার দেখবেন, কারণ আমি এখানে আবার একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো দেখলে আপনারা সহজেই ট্র্যাক করতে পারবেন। আমি এই লেকচার শিটটা দিয়ে দিব। দাদা আগের লেকচার শিট কি পাবো? জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি গ্রুপে দিয়ে দিই। তো আগের গুলো পাইছেন কিনা জানি না, কেউ যদি না পেয়ে থাকেন আগের গুলো আমাকে নক দিন, আমি আবার দিয়ে দিব। মানে Okay. পরে অ্যাড হইলে আগের চ্যাট গুলো দেখতে যায় না। জি। ওই যে প্রথম ক্লাসের সংজ্ঞাগুলো মনে হয় দেওয়া হয়নি তো। আমি সবগুলোই দিছি, কেউ যদি না পেয়ে থাকেন নক দিন আমাকে, আমি দিয়ে দিব, সবগুলোই দিছি। এই যে আজকেরটা এখন দিয়ে দিব, আবার একটা ক্লাসে দিয়ে দিব। আজকের ক্লাস নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? না, হ্যাঁ, আপাতত না। হ্যাঁ, ধন্যবাদ। আমি জানি না আমি সহজভাবে উপস্থাপন করতে পারছি কিনা। আইনের ভাষা আমি বরাবরই বলি, আইনের ভাষা সব ক্ষেত্রেই জটিল। তো চেষ্টা করছি আর কি, আমি এই জন্য উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। শাকিল, জি দাদা। আপনি তো অনেক অভিজ্ঞ লোক। শাকিল তো না না, কি ওয়ালটনে বলেন অভিজ্ঞ লোক? পিএলসি একটা প্রতিষ্ঠান, আমরা সবাই জানি, ওয়ালটনে আছে, অ্যাকাউন্টসে আছে, অনেক বড় পোস্টে আছে। তাও সে শিখার আগ্রহী, সে আজকে প্রথম জয়েন করছে। তো আপনার কাছে কি মনে হইলো? কি বলেন দাদা, আমাদের হাতে খড়ি তো আপনাদের হাতেই, তাই না? না না, আপনার তারপরে হাতে ধরে শিখাইছেন। তো আর শেখার জন্য আমি অলওয়েজ জানেন যে হাংরি থাকি। ঠিক আছে, তো যেখানে যেটুকু পাই সুযোগ শেখার, নিয়ে নেওয়ার চেষ্টা করি। এর তো কোনো বিকল্প নাই। যখন আমি শুনছি, হ্যাঁ রাইট,
তো যখন ওর সাথে সময় হয় না, সবসময় সাথে সময় হয়ে ওঠে না, ইচ্ছা থাকলেও অনেক সময় করে উঠতে পারি না। তো যখন শুনছি আপনি এই প্রফেশনে মানে আসতেছেন, তো মানে যদি আপনার মানে খুশি হয় আপনার এই কারণে, তার মধ্যে আমি ওয়ান অফ দেম। তো আমি খুব খুশি হয়েছি, কারণ হচ্ছে কি আমি তো জানি যে এই ফিল্ড গুলাতে হয় কি অনেক লোক আছে অনেক জানে, কিন্তু অ্যাকচুয়ালি বাই প্রফেশন হিসেবে নেয়। দেখা গেল নিজে কাজ করে, নিজে জানে, নিজে এটা করতেছে, কিন্তু ওই জ্ঞানটা যে সবার মাঝে ছড়াই দিবে বা আর আরো আরো যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবে, এই জিনিসটা করে ওঠে না। সবাই যার যার প্রফেশন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। তো প্রফেশনালি টিচিং এর দিকে, এবং অনেকে হয় কি একাডেমিক নলেজ থাকে, অন ফিল্ড নলেজ থাকে না। যেমন আজকে একটা প্রেক্ষাপটে বললেন যে হচ্ছে এটা আইনে আছে, কিন্তু বাস্তবে এটার প্রয়োগিক কোনো দিক নাই, কারণ প্রয়োগ হয় না। তো এরকম বোথ ইন্ডে নলেজেবল পার্সন খুব কমই আছে এইসব ফিল্ডে। দেখা যায় যে কেউ আছে হচ্ছে তার শুধুমাত্র ওই আইন কানুন জানে, বিধি জানে, রুলস জানে, কিন্তু হচ্ছে তার প্রায়োগিক ফিল্ডে গিয়ে যে হচ্ছে কি কি জায়গায় মুখ থুবড়ে পড়ে সেগুলো জানে না। কিন্তু যারা আপনার মতো যারা হচ্ছে অন ফিল্ড কাজ করে, যারা মনে করেন যে বিভিন্ন কমিশনারেটে গেছে, বিভিন্ন জায়গায় ফেস করতেছে, তো তারা জানে যে হচ্ছে আসলে আইনগুলো কোথায় কোথায় আসলে একটু বাধাগ্রস্ত হয়। তো তারা যখন শেখায় তখন তাদের টিচিং স্ট্রাকচার বা তাদের টিচিং ধরনটা একটু ভিন্ন হয়, এবং তারা হচ্ছে প্রায়োগিক ভাবে কথাগুলো বলে, শুধু কিতাবি যে কথাবার্তা, বুকিশ কথাবার্তা বলে যায় না। তখন হচ্ছে নিতে একটু সহজ হয়, এবং প্র্যাকটিক্যালি অ্যালাইন করতে সহজ হয়। যেটা হচ্ছে যারা কি বলে একাডেমিশিয়ান, তাদের সঙ্গে অ্যালাইন করতে একটু ডিফিকাল্ট হয়। আহ, তো সেই দিক থেকে অবশ্যই আপনার এটা অনেক সহজ এবং বোধগম্য। অ্যান্ড আই হোপ আপনি যেহেতু মাত্র খুব শুরু করছেন এট দ্য ভেরি বিগিনিং স্টেজ, তো এটা হয়তো আরো মানুষের মধ্যে ছড়া যাবে ইন ফিউচারে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আজকে আমরা অনেক রাত হয়েছে, 10:15 বাজে, আজকে সমাপ্ত করতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। ঠিক আছে দাদা, আগে ওকে। একটু ভালো করে পড়ে নেই, দেন আগামী সপ্তাহে কোশ্চেন করবো। জি 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 আমার ওকে দাদা। বিশ্বাস যে যে উদাহরণ দিয়েছি আপনারা সহজেই ট্র্যাক করতে পারবেন। যা আমি অনেক অ্যানালাইসিস করে একটা লাইন ব্যাখ্যা করতে গিয়ে আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ব্যয় করতে হয় একটা লাইন ব্যাখ্যা করতে গিয়ে। ঠিক আছে দাদা। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ।